সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের 908তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বরিশালের ছেলে মোহাম্মদ মিজানুর রহমানের জীবনের কলিজা কাঁপানো চরম কষ্টকর এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল যে জীবন বাঁচাতে স্বামীর প্রস্রাব খায় এক স্ত্রী। বুকে হাত দিয়ে বলি, জীবনের গল্পের অনুষ্ঠানে পাওয়া এই গল্পটা আপনার চোখের পানি ঝরিয়ে দেবে। হৃদয় কাঁপানো চরম কষ্টকর এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আমি শুনেছিলাম যে পৃথিবীতে 18,000 মাখলুকাতের মাঝে মানুষ হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব। মানুষ অসভ্য সমাজ থেকে ধীরে ধীরে সভ্য সমাজে আসতে শিখেছে। আদৌ কি মানুষ সভ্য হয়েছে? আপনি শুনলে ভীষণ অবাক হয়ে যাবেন যে ভারতীয় উপমহাদেশের বঙ্গোপসাগরে একটা দ্বীপ আছে। আমি যদি ভুল না করে থাকি তো সেই দ্বীপের নাম নর্থ সেন্টিল্যান্ড আইল্যান্ড। ওই দ্বীপে কিছু আদিম মানুষ বসবাস করে। ওই আদিম মানুষরা এতটাই আদিম এবং এতটাই আদিম যে তারা আমাদের এই সভ্য সমাজের মানুষদেরকে মোটেও পছন্দ করে না এবং আমাদের এই সভ্য সমাজে তারা আসতেও চায় না। আপনি ভীষণভাবে অবাক হয়ে যাবেন শুনলে যে একবার বঙ্গোপসাগরে যখন ঘূর্ণিঝড় হয়, সে আইল্যান্ডটা আপনার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, নষ্ট হয়ে যায় এবং ভারতের সরকার ওই সময় হেলিকপ্টারে করে ওই আদিবাসীদের জন্য ত্রাণ পাঠায়। বন্ধুগণ, বিশ্বাস করবেন না, ওই আদিবাসী মানুষরা আমাদের এই সভ্য সমাজের মানুষের ত্রাণ গ্রহণ করে না। ওই ত্রাণগুলা তারা নদীতে ফেলে দেয় এবং তারা হাত দিয়ে ইশারা করে যে আমাদের এই সভ্য সমাজে তারা আসতেও চায় না, আমাদের এই সভ্য সমাজের মানুষদেরকে তারা পছন্দও করে না, ইভেন আমাদের কোনো সাহায্য তারা নিতেও চায় না। আমার কাছে কেন জানি মনে হয় যে জীবনের গল্পে অনুষ্ঠানটা করার পরে ওই সেন্টিল্যান্ড মানুষগুলো, আদিম মানুষগুলো আমাদের চেয়েও আরও বেশি সভ্য জগতে আছে। সমাজ যতটা সভ্যতায় ফিরে আসছে, মানুষ যত সভ্য জগতে আসছে, আমাদের চারদিকটা, আমাদের আচার আচরণ, আমাদের কাজকর্ম ঠিক তেমনই অসভ্য হয়ে যাচ্ছে। ভীষণ কষ্ট নিয়ে কথাগুলো বললাম। আপনি বরিশালের ভাই মিজানের জীবনের এই গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনেন তো আমার কথাগুলোর একটা বাস্তব রূপ আপনি পাবেন। আশা করছি গল্প শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা শুনবেন এবং গল্প শেষে মিজান ভাইকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান, আমার বাড়ি বরিশাল। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার একজন কাকা। এছাড়া আমাদের পরিবারে আরও রয়েছে আমার ছোট 3টা ভাই সহ বড় একজন বোন। আমরা টোটাল 4 ভাই 1 বোন। আমাদের পরিবারটা বরিশাল শহর থেকে মোটামুটি একটু দূরে কোনো এক গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন খোনার বা কবিরাজ। আমার বাবা বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের হাত দেখে এবং আমার বাবা ওই সময় বাঁদর কাঁধে করে নিয়ে মানুষের বাড়ি বাড়ি যাইতো, মানুষের হাত গণনা করতো এবং বিভিন্ন ধরনের বাড়িতে ভৌতিক সমস্যা থাকলে সেই সমস্যাগুলোর সমাধান করতো। খোনার কবিরাজি করে আমার বাবা মোটামুটি যে টাকা ইনকাম করতো সেই টাকা দিয়ে আমাদের পরিবারটা বেশ ভালোই চলতো। আমরা অনেক বেশি যে অভাব অনটনে ছিলাম বিষয়টা ঠিক এরকম না। দিন আর রাতগুলো এরকম পার হতে হতে একটা পর্যায়ে আমার বড়াপু অনেকটাই বড় হয়ে যায়। প্রায় বিয়ের বয়স হয়ে যাওয়ার পরে আমার বড়াপুকে তখন আমরা দেখে শুনে খুব ভালো একটা জায়গায় বিয়ে দিয়ে দিই। বড়াপুর বিয়ে হয়ে যাওয়ার পরে আমার জীবনটা কেমন যেন একটু বেপরোয়া হয়ে ওঠে। বেপরোয়া হয়ে ওঠার কারণ হচ্ছে আমি আমার বাবা মাকে ঠিক যতটা না ভয় পেতাম তার চেয়েও আরও অনেক বেশি ভয় পেতাম আমার বড়াপুকে। আমার বড় বোনকে আমি এতটাই ভয় পাইতাম যে আমি বাঘকেও এতটা ভয় পাই না। বড়াপু আসছে এটা শোনার পরে আমার কলিজা শুকিয়ে যেত। আমি ছোটোবেলা থেকে ঠিক পড়াশোনা করিনি, যদিও বোন আমাকে পড়াশোনা করানোর অনেক চেষ্টা করেছে কিন্তু কোনো কাজ হয়নি। এক পর্যায়ে যখন বরাবর বিয়ে হয়ে যায় তখন আমি আর কারো কথাই মানি না, আমার বাবার কথা মানি না, মায়ের কথা মানি না। আমি প্রচুর পরিমাণে দুষ্টামি করি এবং প্রতিদিনই আমাকে নিয়ে কোনো না কোনো দরবার কারবার বাড়িতে আসতেই থাকে। আজ কারো ফসল নষ্ট করছি তো কাল কারো গরু নিয়ে বিক্রি করে ফেলতেছি, তারপর ছাগলকে জবাই করে খাচ্ছি। এরকম অনেক ধরনের
গ্রামের ছেলেদেরকে মিলে আমি প্রচণ্ড রকমের দুষ্টামি করতাম। এক পর্যায়ে আমার বয়সী সব ছেলেদেরকে নিয়ে আমি একটা টিম গঠন করি এবং এই টিমের মাধ্যমে আমরা বিভিন্ন মানুষের হাঁস মুরগি এটা ওইটা চুরি করি এবং মোটামুটি ভালো লেভেলেরই একজন চোর হয়ে যায়। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমাদের এলাকার যে গণ্যমান্য লোকজন ছিল তারা আস্তে আস্তে রিসার্চ করতে করতে অনুসন্ধান করতে করতে খুঁজে বের করে ফেলে যে আমাদের এলাকাতে একটা চোরের টিম গঠন করা হয়েছে এবং সেই টিমের প্রধান হচ্ছি আমি, মিজানুর রহমান। এটা যখন তারা অনুসন্ধান করতে পারে তারা তখন আমার বাবাকে এনে বিচার দেয়। বাবাকে বলে যে তুমি একজন সাধু মানুষ, সন্ন্যাসী মানুষ, তুমি দেশ বিদেশে ঘুরে বেড়াও, মানুষের হাত দেখো, কবিরাজি করো, সবই ঠিক আছে, কিন্তু তোমার বড় ছেলে চোরের সর্দার হয়েছে। আমার বাবাকে যখন এরকম করে অপমান করা হয় এবং আমার নামে বিচার দেওয়া হয়, একটা পর্যায়ে আমার বাবা রেগে মেগে ওই দিন রাতে আমাকে প্রচুর পরিমাণের মারে, আমার গায়ে হাত তোলে এবং মাকে বলে আমাকে যেন বাড়ি থেকে বের করে দেয়। কালকে সকালে যদি বাবা আমার চেহারা দেখে তাহলে আমাকে মেরে কবরে ঢুকিয়ে দেবে, এরকম করে মাকে ধমক দেয়। মা আমাকে অনেক বেশি ভালোবাসতো, আমার বাকি ভাইগুলোর চেয়েও আমাকেই মা সবচেয়ে বেশি ভালোবাসতো, যার জন্য আমার বাবা অনেক রাগী মানুষ ছিল, এরকমভাবে বলে ফেলছে। মা তখন ভয় পেয়ে আমাকে আমার নানু বাড়িতে দিয়ে আসে। ওই রাতের বেলায়, রাতের শেষ অংশে আমার মা আমাকে নিয়ে আমার নানু বাড়িতে দিয়ে আসে। আমার বয়স তখন খুব বেশি হইলে প্রায় 9 থেকে 10 বছর হবে, এরকম একটা বয়স। নানু বাড়িতে দিয়ে আসে এবং নানু বাড়িতে দিয়ে আসার পরে আমি তখন আমার নানাভাইয়ের সাথে থাকতে শুরু করি। আমার নানাভাই পেশায় একজন খামারি মানুষ। আমার নানাভাই বিভিন্ন ধরনের হাঁস মুরগি পালতো, গরু ছাগল পালতো, এই ধরনের খামার ব্যবসা করতো। মানে বিভিন্ন ধরনের, বিশেষ করে হাঁস আমার নানার অনেক ভালো একটা জিনিস ছিল। আমার নানা হাঁস পালতে খুব পছন্দ করতো এবং গঞ্জের বাজারে গিয়ে আমার নানা হাঁসের ডিম বিক্রি করতো। তো নানার সাথে তখন আমার সময়গুলো খুব ভালো করে কাটতেছিল। নানা আমাকে অনেক আদর করে ভালোবাসে এবং আমার মামারা তখন প্রায় সবাই বাড়ির বাইরে থাকতো, এই জন্য আমার নানা আমাকে অনেকটাই আদর করতো। নানার আদর ভালোবাসা পেয়ে আমি আস্তে আস্তে করে ভালো হতে শুরু করে আমি আমার নানু বাড়িতে গিয়ে নামাজ পড়তাম, নানার সাথে 5 ওয়াক্ত মসজিদে যাইতাম, নামাজ পড়তাম। সকালে নানা ভাই আমাকে নিজ হাতে কোরআন তেলাওয়াত শেখাতো, আমি কোরআন পড়া শিখতাম। সব কিছু মিলিয়ে আমি নানু বাড়িতে থাকার পরে আমার মা অত্যন্ত খুশি হয় যে না, আমি মোটামুটি ভালো আছি। আমার নানা একজন ফরেজগার মানুষ ছিল, নামাজ পড়তো, রোজা রাখতো, দিনের পথে চলতো। কিন্তু আমার নানা এছাড়াও আরেকটা কাজ করতো, যেটা শুনলে অনেকে অবাক হয়ে যাবে। সেটা হচ্ছে যে আমার নানা অনেক ভালো বাঁশি বাজাইতে পারতো। এত মধুর বাঁশি আমার নানা বাজাইতো যে আমার নানার বাঁশির ওই মধুর শব্দে পুরোটা গ্রাম যেন এক মধুর সুরে রাতের মধ্যে চাদরেতে ঘুমাতো। এতটাই সুন্দর করে বাঁশি আমার নানা বাজাতো। তার বাঁশি বাজানোর বড় কারণ ছিল আমার নানা তো রাত জেগে থাকতো, কারণ দিনের বেলা আমার নানি পাহারা দিত হাঁস মুরগি সহ নানার খামার, আর রাতের বেলায় আমার নানা ওই হাঁস মুরগির খামার পাহারা দিত। তো পাহারা দেওয়ার জন্য এমনি এমনি কেন বসে থাকবে, যার জন্য বাতাসের মধ্যে বাজতে থাকা ওই মধুর বাঁশির সুর আমার নানা বাজাতো। এবং নানার বাঁশির সুর এতটাই মুগ্ধ, এতটাই সুন্দর ছিল, এতটাই মধুর ছিল যে নানার ওই বাঁশির সুর শোনার জন্য দূর দূরান্ত থেকে মহিলারা আমাদের গ্রামে বেড়াইতে আসতো। আমাদের এলাকার বিভিন্ন ঘরে বেড়াতে আসতো শুধুমাত্র আমার নানার বাঁশির সুর শোনার জন্য। নানার বাঁশির সুর শুনলে যেন আমিও পাগল হয়ে যাব। আমি তখন নানাকে অনুরোধ করলাম যে নানা, তুমি যে এত ভালো বাঁশি বাজাইতে পারো, আমাকে একটু তুমি বাঁশি বাজানো শেখাও না। আমার নানা তখন আমাকে 3 আঙ্গুলে চাপ দিয়ে বাঁশি বাজানো শেখাচ্ছিল। আমি আমার নানার কাছে আস্তে আস্তে করে বাঁশি বাজানো শিখি। একটা সময় আমি এত মধুর বাঁশি বাজাইতে পারতাম, এত সুন্দর বাঁশি বাজাই যে আমার নানা আর আমি কে বাঁশি বাজাচ্ছি বোঝার কোনো উপায় ছিল না। সকালবেলা ফজরের আজানের আগ পর্যন্ত আমি বাঁশি বাজাইতাম। আমার ওই মধুর বাঁশির সুর শোনার জন্য অনেক মানুষ রাতের পর রাত জেগে থাকতো। অনেকে আমার নামে বিচারও দিত, কারণ অনেকের মহিলারা আমার বাঁশির সুর শুনে স্বামীর সাথে ঘুমাতো না, আলাদা বসে থাকতো এবং আমি বাঁশি না বাজাইলে তাদের ঘুম হতো না। আর যার জন্য দেখা যায় এলাকার মানুষরা আমাকে নিয়ে, এক পক্ষ আমাকে নিয়ে আলোচনা এবং অন্য পক্ষের মানুষ আমাকে নিয়ে সমালোচনা করতে থাকতো। এভাবে আমার রাতগুলো কাটতো। আমি আমার নানার সাথে খুব মধুর সময় কাটাতাম, সারাদিন ঘুমাতাম এবং সারা রাত বাঁশি বাজাতাম। মোহন বাঁশির সুরে আমি পাহারা দিতাম আমার নানার গরু ছাগল হাঁস মুরগির খামার। এরকম করে আমার দিনগুলো কাটতে থাকে। নানা আমাকে অনেক ভালোবাসে। সময়গুলো পাস হতে হতে একটা পর্যায়ে আমার নানা আমাকে বলল আমাকে পড়াশোনা করাবে। এই বয়সে নানা তখন আমাদের এলাকাতে একটা বয়স্ক স্কুল ছিল, এটা আসলে সব এলাকাতে হয় না, আমার নানারও এলাকাতে ছিল। নানা আমাকে
ওই বয়স্ক স্কুলে ভর্তি করায়। ওখানে সব বয়সী মানুষরাই পড়াশোনা করতো। সপ্তাহে 3 দিন ওখানে ক্লাস হতো বটগাছের নিচে। বটগাছের নিচের ওই ক্লাসে আমি তখন ক্লাস করতে যাইতাম, কিন্তু পড়াশোনা আমার মোটেও ভালো লাগতো না, যার জন্য সেখানেও আমার খুব বেশি দূর পড়াশোনা করা হয়নি। আমি সেখান থেকেও ছিটকে পড়ি। এরকম করতে করতে যখন রাতের বেলায় মধুর বাঁশি বাজাইতাম, তারই পাশে আমার নানার মুরগির যে খামারটা ছিল এটার পাশেই মনি আক্তার নামের একটা মেয়েদের বাড়ি ছিল। তো মেয়েটা খুব ভালো ছিল, সবসময় আসতো, আমাকে পানি দিত, আমার সাথে খুব সুন্দর করে কথা বলতো, এবং মেয়ের যে মা ছিল তিনি অত্যন্ত ভালো ছিল। মেয়েটার বাবা মারা গেছে আজকে অনেক বছর হয়েছে, কিন্তু এই মেয়েটার মা মেয়েটাকে আদর করে যত্ন করে বড় করে, এবং তিনি আশেপাশের বাড়িতে কাজ করে, বিভিন্ন ধরনের কাজ করে নিজের মেয়েটাকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে এবং বড় করতেছে। এরকম করে আমি সবসময় বাঁশি বাজাই, এবং মেয়েটা আমার বাঁশির সুর শোনার জন্য বেশিরভাগ সময় খামারের আশেপাশে ঘোরাফেরা করে। এরকম করে অনেকগুলো দিন কেটে গেল। মাঝে মাঝে মেয়েটা আসে, আমি বাঁশি বাজাই, আমার পাশে বসে। এরকম করে মধুর সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে হঠাৎ করে আমার কাছে কেন জানি মেয়েটাকে ভালো লাগতে শুরু হলো। ভালো লাগতে শুরু হলো যে ওর মেয়েটা দেখতে কিন্তু অত বেশি সুন্দর ছিল না, আবার অত কালোও ছিল না, শ্যামবরণ ছিল। কিন্তু শ্যামবরণ হলেও তার মুখে অনেক মায়া ছিল, এবং তার বডি ফিগারটা অনেক সুন্দর ছিল। আমাদের সেই সময় সুপারস্টার নায়িকা অনেকটা পপির মতো ছিল। আমরা ওই সময় পপি এবং রুবেলের সিনেমা দেখতাম। সেই সময় মেয়েটার বডিটা একেবারে পপির মতো ছিল। এক দেখায় মেয়েটাকে আমার অত্যন্ত ভালো লাগে, এত ভালো লাগে যে আমি বলে বোঝাতে পারবো না। আমি চাচ্ছিলাম এই মেয়েটার সাথে কোনো একটা সম্পর্ক তৈরি করার জন্য, যার জন্য আমি মাঝে মাঝে বাঁশিতে সুর তুলতাম, ও মনি ও মনি কোথায় গেলা তুমি। এরকম করে মনিকে নিয়ে বিভিন্ন ধরনের গান আমি তৈরি করতাম, এবং মেয়েটাও বুঝতে পারতো যে আমি তাকে নিয়ে গান তৈরি করি, এবং আমি তাকে নিয়ে অনেকভাবে কল্পনা জল্পনা করি। কিন্তু মেয়েটার কাছ থেকে আমি কোনো রকমের সাড়া পাইতাম না। আমি যে এত পাগলামি করছি, তাকে পাওয়ার জন্য এত দুষ্টামি করছি, এত কিছু করছি, কিন্তু কোনোভাবে আমি তার তরফ থেকে, তার দিক থেকে এসবের কোনো রকমের সুরাহার পেতাম না। এভাবে সময়গুলো কাটতে থাকে, এবং এরকম করে অনেকগুলো দিন কেটে যায়, কিন্তু কোনোভাবে এই মেয়েটাকে আমি বোঝাতে পারিনি যে তাকে আমি ভালোবাসি, এবং তার জন্য আমার বুকের ভিতর কষ্ট হয়, আমি তার সাথে একটা সম্পর্ক তৈরি করতে চাই। দীর্ঘদিন কেটে যাওয়ার পরে আমি এই মেয়ের কাছে ওই সময় কোনো মোবাইল ফোন টোন ছিল না, যদিও মোবাইলের জামানা ছিল, প্রায় মানুষের হাতে মোবাইল ফোন, কিন্তু ওর কাছে কোনো মোবাইল ছিল না। জীবনে প্রথম আমি এই মনির নামে চিঠি লিখি, এবং খুব সুন্দর করে চিঠি লিখি। চিঠির ভাষাটা এতটাই মধুর ছিল। আমি বিভিন্ন চিঠি ওই সময় চিঠির অনেক বই বের হতো, তা অনেকেই জানে যে চিঠি লেখার অনেক ছন্দের বই বের হতো। তো এরকম ছন্দের বইয়ের ভিতরে আমি বিভিন্ন ধরনের ছন্দ মিলিয়ে খুব সুন্দর করে চিঠি লিখি, এবং চিঠি লেখার পরে একদিন পানি খাওয়ার কথা বলি, সুন্দর সময় ওদের বাড়িতে যাই। গেলে পরে আমি তখন চিঠিটা দিয়ে আসি, এবং সরাসরি মনির হাতেই দিই, কোনো রকমের ডাকপিয়ন ব্যবহার করি না। চিঠিটা ওর হাতে দিয়ে আসার পরে ও তখন আর বাঁশির সুর শোনার জন্য আমার ওই মুরগির ফার্মের কাছে আসতো না, এবং আমার সাথে খুব বেশি একটা কথাও বলতো না। কেমন জানি আমার সাথে একটা দূরত্ব তৈরি করে ফেলে, অনেক বেশি একটা দূরত্ব তৈরি করে। ওর সাথে কথাও বলতে পারি না, ওকে দেখিও না, কেমন জানি একটু চোখের আড়াল হয়ে গেল, এমন একটা অবস্থা। এভাবেই 2 দিন 3 দিন কেটে গেল। আমার বুকের ভিতর তখন অনেক ভয় কাজ করতেছে, অনেকটা খারাপ লাগতেছে যে মেয়েটাকে আমার এত ভালো লাগলো, তার সাথে আমার এত মধুর একটা সম্পর্ক, ও হঠাৎ করে উধাও হয়ে গেল, আমার সাথে কথা বলতে চায় না। এবং চিঠি দেওয়াতে আমার কাছে মনে খুব কষ্ট পেয়েছে, যেটা আমার কাছে মনে হলো আমি চিঠি লিখেছি, সে আমার চিঠিটা ভালোভাবে গ্রহণ করে নাই। পরে ভাবলাম যে কী করা যায়, চিঠি যেহেতু ভালোভাবে গ্রহণ করলো না, তাহলে তো সে আমার সাথে সম্পর্ক করবে না, সে আমাকে ভালোবাসবে না, এবং এরকমটাই কিছু একটা মনে হলো। তো এরকম মনে হবার পরে 1 দিন 2 দিন 3 দিন অনেকগুলো দিন কেটে গেল, ওকে আর দেখি না। একদিন মনির মায়ের সাথে আমার দেখা, মায়ের সাথে দেখা বলতে ওনার সাথে যখন আমার এখানে একটা পুকুরও ছিল, পুকুরের পাড় থেকে যাচ্ছিল। তো আমি তখন বললাম যে চাচি, মামি ভালো আছেন? বলে হ্যাঁ ভালো আছে। বললাম মামি, আমাদের একটা মুরগির সমস্যা, মুরগিটা মনে হয় মরে যাবে, এমন একটা অবস্থা। আমার নানিও তো বাড়িতে নাই, নানাও বাড়িতে নাই, মুরগিটা আপনি নিয়ে যান, নিয়ে জবাই করে আমার রাতের বেলা দাওয়াত দিন, আমি খাইতে যাবো। এই কথা বললে আমি তখন ফার্ম থেকে একটা ভালো মুরগি ওনাকে দিয়ে দিলাম, এবং উনি তখন মুরগিটা নিয়ে গেল। আমি তখন কী করলাম, রাতের বেলায় ওই ওনার বাসায় গেলাম, ওই যে মুরগি দিলাম, বললাম রাতের বেলা খাইতে যাব। যাওয়ার পরে তিনি তখন খুব সাদরে আমাকে ঘরে ডেকে নিল। নেওয়ার পরে বললো, রান্না বান্না হয়েছে বাবা, তুমি বসো, আমি দিতেছি। তো ওনাদের ঘরটা খুব ভালো একটা ঘর ছিল না, মাটির ঘর ছিল। তো দেন উনি আমাকে তখন মুরগির মাংস খাওয়ার জন্য আমাকে প্লেটে করে ভাত এবং মুরগির মাংস এনে দেয়। দেওয়ার পরে আমি খাচ্ছি, এবং একটু পরে জিজ্ঞেস করতেছি যে মামি, কিছু মনে করেন একটা কথা জিজ্ঞেস করে, মনি কোথায়? অনেকদিন ধরে মনিকে দেখি না। উনি বলে, মনি তো পাশের ঘরেই আছে, ডাইকে দিমু?
আমি বললাম একটু ডাকেন তো দেখি, ওরা কতদিন ধরে দেখি না। পরে মামি ওরা ডাক দিল, ডাক দেওয়ার পর ও তখন আসছে। আমার কাছে মনে হয় পাক্কা 1 সপ্তাহ পরে আমি ওরে দেখছি। ওর চোখগুলো কেমন লাল লাল হয়ে আছে, নিচের দিকে তাকিয়ে আছে। আমি বললাম বাড়িতে মেহমান আসলে কি কেউ এরকম করে লুকিয়ে থাকে? তা মনির মা বলতেছে একটা কাজ কর, ওরা বাইরে টাইরে দে, আমি একটু বাইরে যাই। এই কথা বলে মনির মা মানে আমার মামনি বাইরে গেল। মনি তখন আমাকে মাংস তরকারি এটা ওইটা বেড়ে দিতে আমি বললাম তুমি যদি রাগ করে থাকো, মানে মামি যেহেতু ঘরে নাই, তুমি যদি রাগ করে থাকো তোমার কাছে অনেক সরি, আমি আমাকে মাফ করে দিও, আমি আর এরকম তোমার জন্য চিঠি লিখবো না, আমাকে ক্ষমা করে দিও। ও তখন কিছুই বলে না, জাস্ট চুপচাপ থাকে, কিছুই বললো না। আমি ওকে অনেকগুলো কথা জিজ্ঞেস করলাম, সে আমার কোনো কথার উত্তরও করলো না। একটা পর্যায়ে মামি তখন হঠাৎ করে ঘরে চলে আসলো, এবং মামি ঘরে আসার পরে আমি তখন চুপ হয়ে গেলাম, আমি আর তার সাথে কথা বলি না। খাওয়া দাওয়া শেষ করলাম, হাতটা মুছে তখন বাইরে চলে আসলাম। ভাল লাগতেছে না, চিন্তা ওকে আর দেখলাম না, আমার সাথে কথাও বললো না। চলে আসলাম, আইসা ঘুমাইলাম। এরপরের থেকে আমি আবারও ওই ফার্ম পাহারা দিচ্ছি, কিন্তু ওই সময় আমি আর রাতের বেলায় বাঁশি বাজাই না। এরকম করে 2 থেকে 3 দিন কাটার পরে একদিনও হঠাৎ করে আসছে ফার্মের পাশে, আয়সা আমাকে বলতেছে মিজান ভাই আপনি এখন বাঁশি বাজান না কেন? ডিরেক্টলি আমাকে বলতেছে। রাত তখন অনেক বেশি হয় নাই, প্রায় 9টা-10টা মতো বাজে। একটা হারিকেন হাতে নিয়ে আসছে, আয়সা বলতেছে আপনি বাঁশি বাজান না কেন? আমি তখন খুব দুঃখ নিয়ে বললাম যে বাঁশি আমি কার জন্য বাজাবো? যার জন্য বাঁশি বাজাবো, যে আমার বাঁশির সুর শুনবে, সে তো আমাকে পছন্দ করে না। আমি বাঁশি কার জন্য বাজাবো? তো আমাকে বলে কি আপনাকে পছন্দ করে না? আমি বললাম তুমি তো আমাকে পছন্দ করো না, আমি তো তোমার জন্যই বাঁশি বাজাই, আমি তো অন্য কারোর জন্য বাঁশি বাজাই না। আমার বাঁশির ওই সুর আমি তোমার জন্যই তুলি। যে তুমি যদি আমাকে পছন্দই করো না, তাহলে আর বাঁশি বাজার লাভ কি? আমাকে বলে আমি কি কখনো বলেছি যে আমি আপনাকে পছন্দ করি না? আমি বললাম না, বলো নাই। আমি তোমার জন্য চিঠি লিখলাম, তুমি চিঠির কোনো উত্তরও দিলা না। এবং আমি তোমাদের বাড়িতে তোমার আম্মার কাছ থেকে জোর করে দাওয়াত নিলাম, দাওয়াতে মাংস খাইতে গেলাম, তোমার আম্মা খাওয়াইলো, তুমি আমার পাশে বসেছিলা, কত কথাই না তোমার জিজ্ঞেস করলাম, তুমি আমার কথার কোনো জবাবই দিলা না। ও তখন আমাকে বলতেছে তাহলে এসবের মানে কি? এসব মানে কি আপনাকে বোঝায় যে আমি আপনাকে পছন্দ করি না? বললাম তা নয়তো কি, আমি এতবার তোমার সাথে কথা বলার চেষ্টা করি, তুমি আমার সাথে কথাই বলো না, তার মানে তো তুমি আমাকে পছন্দ করো না। আমাকে বলে দেখেন ভাই, আসলে পছন্দ অপছন্দর কোনো বিষয় না। আপনার নানা আমাদের এলাকাতে অনেক সম্মানিত মানুষ, এবং আমি যতদূর জানি যে আপনাদের এলাকাতেও আপনাদের অনেক জায়গায় সম্পত্তি আছে, আপনার আব্বা অনেক নাম করে একজন কবিরাজ খুনার, তো সব কিছুই ঠিক আছে, কিন্তু আপনি তো জানেন আমরা অনেক গরিব, আমাদের এই ঘর বিটাটা ছাড়া আর কিছুই নেই। আমার মা মানুষের বাড়িতে টুকিটাকি কাজ টাজ করে আমাকে খাওয়া পড়াইয়া বড় করছে। তো আপনার মতো একটা ছেলে আমার সাথে প্রেম করবেন, ভালোবাসবেন, আপনি তো আমাকে বিয়ে করবেন না, আপনি আমাকে নষ্ট করে ছেড়ে দিবেন, তা আপনি আমাকে কেন ভালোবাসবেন? আমি তখন বললাম তোমার কাছে এটা মনে হলো কেন যে আমি তোমাকে নষ্ট করে ছেড়ে দিব? আসলে এরকম তো কিছুই না, আমি বাঁশি বাজাই, তুমি আমার বাঁশির সুর শোনো, এবং কেন জানি আমি জানি না একটা সময় তোমাকে আমার ভালো লাগতে শুরু হয়, এবং সেই ভালো লাগা থেকেই আমি তোমাকে ভালোবাসার প্রস্তাব করেছি। এখন এটা যদি তোমার কাছে খারাপ লাগে বা এটা যদি তোমার কাছে মন্দ লাগে, তাহলে আর আমার কী করা? আমাকে বলে আমি আবারও বলছি আমার খারাপ লাগছে না, কিন্তু আপনি অনেক বড় লোক, আপনি আমাকে নষ্ট করে ছেড়ে দিবেন, আপনি আমাকে বিয়ে করবেন না, এরকম বড় লোকদেরকে আমার চিনা আছে। আমি বললাম মনি তুমি ভুল বুঝতেছো, আমি বড় লোক না, আমি যেমনই হই আমি তোমাকে কখনো কষ্ট দিব না, আমি তোমাকে আমার বুকের ভিতর চুপটি করে লুকিয়ে রাখবো, তোমাকে অনেক ভালোবাসবো। ও তখন আমার কথাগুলো শুনে বললো যে ঠিক আছে, দেখি আপনি আমাকে কতটা ভালোবাসতে পারেন। এই বলে ও তখন বলে যে আপনি বাঁশি বাজান, বাঁশি বাজানো কিন্তু বন্ধ করেন না, তা না হলে কিন্তু আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। এই কথা বলে ও চলে গেল। এরপর আমি প্রায় সবসময় বাঁশি বাজাইতাম। ও আমার বাঁশির সুর শোনার জন্য কখনো ঘরে, কখনো ঘরের বাইরে, কিংবা কখনো আমার এই মুরগির ফার্মের আশেপাশে এসে আমার বাঁশির সুর শুনতো। ওই সাথে আমার খুব মধুর সম্পর্কটা কাটতেছে, মানে আমার তরফ থেকে। এরকম করে বেশ কয়েকদিন কেটে গেল, ওর সাথে আমার আর কোনো কথা হলো না। একদিন হঠাৎ করে আমার আম্মা অসুস্থ হয়ে যায়, আমার মা অসুস্থ হয়। আমার তখন খবর আসে মাকে দেখতে যাব। আমি তখন মাকে দেখার জন্য বাড়ির দিকে রওনা দিই যে মাকে দেখব, এরকম করে রওনা দিতেছি, এবং আমি ওই মামিরেও বলছি, মানে মনির আম্মারেও বলছি আমার মা অসুস্থ, আমি মারে দেখতে যাব। অ্যান্ড কথা বলার পরে মনির আম্মা তখন বলতেছে তোমার আম্মার সাথে আমার অনেক ভালো সম্পর্ক ছিল, আমি যখন এই বাড়িতে প্রথম আসছি তোমার আম্মা আমাকে অনেক আদর করতো, যত্ন করতো, তোমার মা যেহেতু অসুস্থ আমি একটু তোমার আম্মারে দেখতে যাব। এই কথা মনির আম্মা বলতেছে। আমি তখন বললাম যে ভালো কথা, আপনি দেখতে যাবেন, আচ্ছা ঠিক আছে চলেন। নানারে তখন বললাম, নানা বলে ভালো কথা, তো মনির মা যেহেতু যাবে তাহলে মনিও তো যাবে। এবার মনিও আমার সাথে আমাদের বাড়িতে গেল আমার আম্মাকে দেখার জন্য। তো আমার মাকে দেখার জন্য গেল পরে মনির মা এবং মনি
গিয়ে আমাদের পুরোটা বাড়ি পরিষ্কার করে ফেললো, ময়লা টয়লা আবর্জনা পরিষ্কার করলো। এবং মনি তখন রান্না করার জন্য চুলার পাড়ে চলে গেল। আমাকে বলতেছে আপনাদের ঘরে এটা নাই ওইটা নাই, বিভিন্ন জিনিস টিনিস নাই, এগুলো নিয়ে আসেন। আমি তখন এগুলো নিয়ে আসি। মনি তখন খুব মজা করে রান্না করে। রাতের বেলা আমরা সবাই তখন ভরপেট খাবার খাই। রাতের খাবার খাওয়ার পরে মা তো একটু একটু অসুস্থ। আমি তখন উঠানের মধ্যে এমনি এমনি বসে আছি, বাঁশি তখন বাজাচ্ছি না, উঠানের মধ্যে বসে আছি। অ্যান্ড প্রায় রাত্র 11টা থেকে 12টার মধ্যে মনি তখন উঠানে আসে। ওই সময় একেবারে চাঁদের আলো পড়তেছে, খুবই সুন্দর পরিবেশ। মনি তখন এসে বলতেছে, কী ব্যাপার, আজকে বাঁশি বাজাবেন না? আমি বললাম, না আজকে আমি বাঁশি বাজাবো না, এটা তো আর নানু বাড়ি না, এটা আমাদের বাড়ি। অ্যান্ড আমাদের বাড়িতে হঠাৎ করে বাঁশি বাজাইলে মানুষ কী মনে করবে? আমাকে বলে, বাড়ি বাঁশি বাজাইতে কোনো জায়গা নির্ধারণ করা লাগে নাকি? বাঁশি তো যে কোনো জায়গায় বাজানো যায়, আপনি বাঁশি বাজান, কোনো সমস্যা নেই। আমি বললাম যে না, আমি এখানে বাঁশি বাজাইতে পারবো না, অ্যান্ড এখানে বাঁশি বাজাইলে মানুষের ঘুমের সমস্যা হবে। ও তখন আমাকে বলতেছে, আপনি যদি আজকে বাঁশি বাজান তাহলে আমি আপনাকে একটা স্পেশাল গিফট করব। আমি তখন বললাম, স্পেশাল গিফট মানে তুমি আমার কী গিফট করবা? আমাকে বলে, হ্যাঁ একটা গিফট করব যদি আপনি আজকে বাঁশি বাজাইতে পারেন। আমি তখন বললাম, দেখো এখানে বাঁশি বাজানো ঠিক হবে না, এটা আমাদের বাড়ি, আমি এখানে কখনোই বাঁশি বাজাই না। আমাকে বলে, আপনি বাজান তো, যদি বাজান তাহলে পাবেন। এই কথা বলার পরে আমি তখন বাঁশি বাজানোর জন্য আমাদের বাড়ি থেকে মোটামুটি একটু দূরে চলে গেলাম। একটু দূরে ওখানে গিয়ে বাঁশির সুর দিলাম। এবং বাঁশির সুর যখন আমি দিলাম, প্রায় 20 থেকে 25 মিনিট পরে আমাদের এলাকার অনেক ছেলে ফেলে চলে আসলো। সবাই এসে বলতে, স্যার মিজান ভাই আপনি বাঁশি বাজান শুনছি, কিন্তু আপনার বাঁশির সুর যে এত সুন্দর এটা কিন্তু জানতাম না। সবাই তখন আমার পাশে বসেছিল। আমি তখন খুব মজা করে রাত 3টা পর্যন্ত বাঁশি বাজাইছি। রাত 3টা পর্যন্ত বাঁশি বাজানোর পরে আমি যখন বাড়ির দিকে আসলাম, এসে দেখি আমার বাড়ির বারান্দায় মনি বসে আছে। ওকে দেখার পর আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কী ব্যাপার, তুমি ঘুমাও নাই? ও আমাকে বলে, না ঘুমাই নেই। তাই আমি বললাম, এখানে বসে আছো কেন? আমাকে বলে, বলেছিলাম না আপনি যদি বাঁশি বাজান আপনাকে একটা গিফট করব, এই গিফট নিয়ে বসে আছি। আমি তখন বললাম, বাড়ি কী এমন গিফট? আমাকে তখন একটা চিরিকোট দিল, একটা ছোট্ট কাগজ আমার হাতে দিয়ে ও তখন ঘরের দিকে দৌড়ে চলে গেল। আমি কাগজটা নিয়ে আমার রুমে গেলাম। আমি তখন হারিকেনের আলোতে আমি তখন এই কাগজটা খুলে দেখতেছি, এই কাগজে লেখা আছে যে আমিও আপনাকে ভালোবাসি। জিনিসটা দেখার পরে তখন খুব ভালো লাগলো। আজকে অনেক মাস পরে আমি তখন মেয়েটার মন জয় করতে পারি। প্রায় 2 দিন পর্যন্ত মনির মা এবং মনি আমাদের বাড়িতে থাকে, আমার মায়ের দেখাশোনা করে, আমার মায়ের রান্নাবান্না করে। অ্যান্ড 2 দিন পরে আমার নানা ভাই, আমি, মনি এবং মনির মা, আমরা 4 জন মিলে তখন আমাদের এই বাড়ি থেকে নানু বাড়িতে চলে যাই। এবং নানু বাড়িতে চলে যাওয়ার পরে এরপরে মনির সাথে আমার একটা মিষ্টি মধুর প্রেমের সম্পর্ক শুরু হয়। মনি প্রায় সব সময় আমার মধুর বাঁশির সুর শোনার জন্য আমার এই মুরগির ফার্মের কাছে চলে আসে, মুরগির ফার্মের কাছে আসে। এবং আসার পরে আমি তখন বাঁশি বাজাই, ও আমার কাঁধে মাথা রেখে বাঁশির সুর শোনে। এরকম করে বেশ কয়েকদিন কাটার পরে একদিন রাতের বেলায় গভীর রাতে হঠাৎ করে আমাদের এলাকায়, মানে আমার নানুর এলাকায়, অনেকগুলো ছেলে আমাকে আর মনিকে একসাথে ওখানে ধরে ফেলার পরে ওরা খুব চিল্লাফিল্লা শুরু করে। রাত তখন প্রায় 12টা থেকে 12:30 বাজে। চিল্লি করতেছে, কইরা বলতেছে, তোরা এনে কী করস, এখানে নোংরামি করিস, মুরগির ফার্ম পাহারা দেওয়ার কথা বলে তুই মেয়েটার সাথে নষ্টামি করিস, এরকম ওরকম বলে বিভিন্ন ধরনের খারাপ কথা আমাকে বলতেছে। আমি তখন বললাম যে ভাই দেখেন, আসলে এরকম কিছুই না, এটা আপনাদের ভুল ধারণা, এখানে আর কোনো কিছুই না। পরে বলতেছে যে না, এখানে তোর অবশ্যই খারাপ কিছু করিস। এবং এখানে বিছনা ছিল, তো বিছনা, বালিশ, মশারি এগুলো আমি রেখেছিলাম কারণ আমি এখানে ঘুমাই, এই জন্য। তো ওরা বলতেছে যে বিছনা, বালিশ, মশারি যেহেতু আছে, আমি এখানে মনির সাথে খারাপ কাজ করি। আমি তখন যতই বুঝাইলাম, এখানে মেম্বারের ছেলে ছিল এবং মেম্বারের ছেলে থাকার কারণে আমার কথা কেউ শুনলো না। আমাকে এবং মনিকে তখন মনিদের ঘরের উঠানে নিয়ে বাইরে রাখলো। একটা পর্যায়ে আমার নানার কানে খবর গেল। আমার নানা যখন যাচ্ছিল, মেম্বারের ছেলে তখন নানারে বলতেছে, আপনি যদি এই নোংরা কাজের মধ্যে যান তাহলে আপনার যে গরুর ফার্ম, মুরগির ফার্ম যা আছে আমরা সব ভেঙে দিব, এলাকাতে কোনো ফার্ম রাখবো না, আগামী দিন সকালবেলা বিচার হবে, আপনি বিচারে আসবেন, এর আগে আপনি আপনার নাতির কাছে যেতে পারবেন না। আমার নানা ভাই বলতেছিল, আমার নাতি সহজ সরল বোকা মানুষ, ও তো আসলে ও আমাদের এলাকার মানুষও না, ওর বাড়ি অনেক দূরে, তা ওর উপরে এরকম তোরা অত্যাচার করিস না। তখন পোলাপানি সবাই আমার নানাকে বলতেছিল যে হাতে নাতে মনির সাথে আপনার মুরগির ফার্ম এখানে ধরছি, এখানে করার কিছু নেই, সকাল 8টা বাজে দরবার হবে, আমাদের এলাকার মসজিদের হুজুরও আসবে, মেম্বারও আসবে, ওই দরবারের মধ্যে কথা যা বলার ওই দরবারেই হবে, এছাড়া অন্য কোনো কথা হবে না। আমি তখন খুব ভয় পেয়ে গেলাম। আমাকে ওইখানে বাইরে রাখলো। 8টা থেকে 8:30টার মধ্যে হুজুর মাদ্রাসার বাচ্চাদেরকে পড়িয়ে তখন হুজুর আসলো এবং এলাকার কিছু গণ্যমান্য লোকজন ছিল, তারাও তখন একে একে করে সবাই আসতেছে।
সবাই আসার পরে তখন আমাকে জিজ্ঞেস করা হলো, তোমার নাম কি? আমি বললাম যে আমার নাম মিজানুর রহমান, বাড়ি কই অমুক জায়গায়। আমার নানারে জিজ্ঞেস করলো যে আপনার নাতি কী করছে। আমার নানা বলে আমার নাতি কিছুই করে নাই, আমার নাতি এখানে মুরগির ফার্ম আছে, মুরগির ফার্ম পাহারা দেয় এবং ও কোনো কিছুই করে নাই। এরকম করা হলো। তখন মেম্বারের ছেলেকে জিজ্ঞেস করলো যে কী ব্যাপার, কী হয়েছে রনি তুমি বলো। মানে মেম্বারের ছেলের নাম রনি। রনি জিজ্ঞেস করো, রনি কী হয়েছে তুমি বলো তো। রনি তখন বলে যে কাকা দেখেন এই ঘটনা আমরা প্রায় সবসময় দেখি, ওরা এরকম এখানে নষ্টামি করে, আমরা অনেক দিন দেখছি কিন্তু কিছু বলি নাই। এবং জিনিসটা যখন প্রতিটা দিনই হচ্ছে, একটা পর যে আমরা এখানে ধরছি, এখন এখানে হুজুর আছে, আপনি আছেন, আপনারা সবাই মিলে দুজনের বিয়ে করাই দেন, বিয়ে পড়াই দেন, তাহলেই সব হয়ে যাবে। এই কথা বলার পরে আমি তখন খুব অবাক হয়ে গেলাম যে বিয়ে করাই দেওয়ার কথা বললো। এবং বিয়ের কথা বলাতে আমার নানা তখন একটু দ্বিমত পোষণ করলো। প্রথমে বললো যে দেখেন ওর বাবা আছে, মা আছে, তাদের সাথে আলোচনা না করে ওকে তো এইভাবে বিয়ে করাইতে পারি না। এবং এই কথা বলা মাত্রই মেম্বার তখন আমার নানার একটা ধমক দিল। ধমক দিয়ে বলতেছে, এই বেটা তুই চুপ কর, কী বলতেছিস সেগুলো তুই, এটা কী ধরনের কথা, এরকম হাতে নাতে ধরা খাওয়ার পরে কেন বাবা মায়ের অনুমতি নিতে হবে। এরকম করে মেম্বার তখন অনুমতি দিল হুজুরকে যে হুজুর আপনি বিয়ের ইন্তজাম করেন। মনি তখন লাভ দিয়ে দাঁড়ায় উঠে বলতেছে, আমি তো মিজানকে বিয়ে করব না, আমি মিজানকে বিয়ে করব না, কারণ আমার পেটে বাচ্চা আছে, আমার পেটে বাচ্চা আছে। এটা বলার পরে তখন সবার চোখ অনেক বড় বড় করে, মানে সবার চোখ অনেক বড় হয়ে গেল। সবাই তখন অবাক দৃষ্টিতে মনির মুখের দিকে তাকিয়ে আছে। মনিরে বলতেছে, এই মনি এগুলো তুই কী বলিস, তোর পেটে বাচ্চা আছে মানে। এবং একইভাবে তখন মনির মা এসে মনিকে জড়াই ধরলো, যে এগুলো তুই কী বলিস, তোর পেটে বাচ্চা আছে মানে। বলে হ্যাঁ আমার পেটে বাচ্চা আছে, আমাকে যে বিয়ে করার কথা আমাকে সেই বিয়ে করবে, আমাকে মিজান ভাই কেন বিয়ে করবে। উনি বাঁশি বাজায়, ভালো লাগে, আমি ওনার কাছে যাই, বাঁশির সুর শুনি, উনি আমাকে বিয়ে করবে না। আমাকে যদি বিয়ে করতে হয় তাহলে রনি আমাকে বিয়ে করবে, চেয়ারম্যানের ছেলে। ভাই আমার কাছে তখন মনে হলো আমি যেন ছাগলের 3 নাম্বার বাচ্চা। আমি তখন একবার মনির মুখের দিকে তাকাই, একবার নানার মুখের দিকে তাকাই, আবার একবার চেয়ারম্যানের ছেলের মুখের দিকে তাকাই। এসব কি? চেয়ারম্যানের ছেলে তখন একেবারে রেগে মেগে ওই দরবারের ভিতরে মনিকে বারবার মারার জন্য যায়। সবাই তখন চেয়ারম্যানের ছেলের ধরে আছে যে এইসব কি, এইসব তুই কী ধরনের কথা বলিস। মনি তখন সবাই এই কথা বলার পরে মনিরে তো সবাই চাইপা ধরছে, এই এগুলো কি, এটা তুই নোংরামি কথাবার্তা বলতেছিস, চেয়ারম্যানের ছেলের মানে অপবাদ দিতেছিস, তোর পেটে বাচ্চা কার, বাচ্চা কার তোর পেটে। মনি তখন বলে যে আমার পেটে চেয়ারম্যানের ছেলের বাচ্চা, চেয়ারম্যানের ছেলের পেটে আমার বাচ্চা। আমি চেয়ারম্যানের ছেলের বাগানে মাঝে মাঝে পাতা কুড়ানোর জন্য, গ্রামের মানুষ অনেক সময় দেখবেন যে গাছের পাতা, ঝরা পাতা আনার জন্য বিভিন্ন বাগানে যাইত। তো মনির ভাষ্যমতে ওই চেয়ারম্যানের বাগানে নাকি বিভিন্ন ধরনের পাতা পড়ে থাকতো এবং সেই পাতাগুলো আনার জন্যই মনি ওখানে যাইতো। সেই পাতা আনার জন্য মনি এখানে যাইতো এবং গেলে পরে চেয়ারম্যানের ছেলে জোর করে মনিকে ঘরের ভিতর টেনে নিত এবং মনির সাথে খারাপ কাজ করতো। এটা প্রায় সবসময়ই করতো। এবং সেখান থেকে মনির পেটে বাচ্চা আসছে। এবং মনির পেটে বাচ্চা আসার পরে মনি যখন চেয়ারম্যানের ছেলেরে প্রেশার দিল, চাপ দিল যে আপনি আমার বিয়ে করেন, এবং সেই সময় চেয়ারম্যানের ছেলে মনিকে আমার সাথে এখানে ধরছে। এই কথাগুলো মনি তখন দরবারে বলতেছে, কিন্তু দরবারের কোনো মানুষ মনির কোনো কথাই আমলে নিল না। সবাই তখন বলল যে না, এটা হতে পারে না, এটা অন্যায়, এটা মিথ্যা কথা। কারণ এখন চেয়ারম্যানের ছেলেকে ফাঁসানোর জন্য তুই একটা অপরাধ করতেছিস। তোর সাথে যদি চেয়ারম্যানের ছেলের এরকম নোংরামি থেকেই থাকবে, বা চেয়ারম্যানের ছেলে যদি তোর সাথে এটা করিয়ে থাকবে, তাহলে তুই মিজানের কাছে গেলি কেন? ও তখন বলে আমার মিজানরে ভাল লাগতো, ওর ভাষিসুর ভাল লাগতো, এই জন্য আমি ওর কাছে গেছি। তখন গ্রামের মানুষ এই বিষয়টা নিয়ে হাসাহাসি শুরু করে। দুপুরবেলায় তখন ওর সাথে আমার বিয়ে হবে, আমার তখন পাঠাই দিল, আমার নানা ভাইরে বললো যে আপনার নাতিরে নিয়ে যান, দুপুরবেলা সাজা টাজা নিয়ে আসবেন, পারিবারিকভাবে বিয়ে হবে। আমার নানা ভাই তখন আমার বাড়িতে নিয়ে আসলো। নানা ভাইয়ের উপরে জিম্মি করে আমাকে তখন ছেড়ে দেওয়া হলো। নানু বাড়িতে আসার পরে আমার নানা ভাই তখন আমাকে বলতেছে, ডুব দিয়ে আয়, গোসল করে তোরে বিয়ে করাবো। এখন আর আমার করার কিছু নেই, গ্রামের 10 জনের সিদ্ধান্ত নিয়েছে, 10 জনের সিদ্ধান্তের বাইরে আমি যেতে পারবো না। আমি তখন ডুব দেওয়ার জন্য পুষ্করিণীতে গেলাম, এবং গেলাম পরে আমি তখন চিন্তা করতেছি, কিরে মেয়েটা তো অনেক বড় বাটপার, অনেক বড় চিটার। ওই আমার সাথে প্রেমের অভিনয় করছে, অথচ ওর পেটে রনির বাচ্চা, মানে চেয়ারম্যান মেম্বারের ছেলের বাচ্চা। এই মেয়ে তো আসলে খুব খারাপ, এটা তো আমার বিয়ে করা যাবে না। আমি তখন পুকুরে এক পাশ থেকে ডুব দিয়ে অন্য পাশে উঠে তখন আমি ডিরেক্টলি উঠা বাড়িতে চলে গেছি। মানে বাড়িতে চলে যাওয়ার পরে আমার এলাকা থেকে, তখন আমার নানু বাড়ি থেকে খবর আসছে আমার বাবা মায়ের কাছে যে এমন এমন ঘটনা। এবার আমার মা আমাকে জিজ্ঞেস করার পরে আমি তখন এই নানু বাড়ি থেকেও পালাইছি। আর আমাদের বাড়ি থেকেও আমি তখন পালাইছি। আমাদের বাড়ি থেকে পালিয়ে আমি তখন ডিরেক্টলি চলে গেছি বরিশাল শহরে গিয়ে আমার নানু বাড়ির এলাকার কিছু ছেলে ফেলে ওইখানে কাজ করে, ওদের সাথে গিয়ে আমি কাজে ঢুকে গেছি। ওরা তখন একটা ফ্যাক্টরিতে কাজ করতো, আমি ওই
ফ্যাক্টরিতে কাজে ঢুকে গেছে। আমি আর মনির সাথে অথবা মনির পরিবারের সাথে, আমার নানার সাথে, আমার বাবা মা কারোর সাথে আমি কোনো রকমের যোগাযোগ রাখি নাই। আমি সবাইকে তখন আমার মন থেকে মুছে ফেলছি। আমার কাছে সব কিছুই কেমন জানি প্রতারণা মনে হচ্ছিল। যে মেয়েটা সবসময় এসে আমার কাঁধের উপরে মাথা রেখে বাঁশি শুনতো, আমাকে ভালোবাসতো, ও আমাকে চিঠিতে লিখেছে ও আমাকে ভালোবাসে, অথচ ওর পেটে অন্য কারো বাচ্চা, ও আমাকে বিয়ে করতে চায় না, ও চেয়ারম্যানের ছেলে রনিকে বিয়ে করতে চায়। সব কিছু মিলিয়ে আমার কাছে তখন কেন জানি মনে হলো যে আমার সাথে সবই ধোঁকা হলো। এরপরে আমি তখন ওইখানে চলে গেলাম, কারখানায় কাজ করতেছি। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন দীর্ঘদিন ওই কারখানায় কাজ করি। এরকম কারখানায় কাজ করতে 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 কিছুদিন পরে মানে দিন যত সামনের দিকে যাচ্ছে, আমার মনির প্রতি দুর্বলতা ততটাই বেড়ে যাচ্ছে। মানে আমি বুঝতেছি যে মনি আমাকে ঠকাইছে, মনি আমার সাথে প্রতারণা করছে, আমার সাথে অন্যায় করছে। কারণ মনি আমাকে ভালোবাসে নাই। মনি যদি আমাকে ভালোবাসতো তাহলে মেম্বারের হচ্ছে পেটে নিয়ে ও তো আমাকে ভালোবাসতে পারে না। এমন করে দীর্ঘদিন কাজ করি, সবসময় মানে একটা টেনশন ডিপ্রেশনের ভিতরে থাকি, মনিকে নিয়ে সবসময় চিন্তা ভাবনা করি। এরকম করতে করতে হঠাৎ করে আমাদের বরিশালের আমার একটা ছেলের সাথে পরিচয় হয়। ওর নাম হচ্ছে হাবিব, আমার খুব ঘনিষ্ঠ একটা বন্ধু হয়। তা ও আর আমি একসাথে কাজ করি। ও তখন আমার একদিন জিজ্ঞেস করে যে মিজান, সবসময় তোর মনটা অনেক খারাপ থাকে, মানে মনের ভিতরে অনেক কষ্ট জমে থাকে, এখন ঘটনা কী হয়েছে বলতো একটু শুনি। এমন করে আমাকে সবসময় জিজ্ঞেস করার পরে আমি তখন ওরা বললাম যে দেখ বন্ধু, এই ঘটনা আমার জীবনে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটে গেল। আমি তখন এই ঘটনাটা মিজানের সাথে হাবিবের সাথে শেয়ার করলাম। শেয়ার করার পরে হাবিব তখন আমার বলতেছে, তুই বেটা একটা বেকুব এবং তুই একটা হৃদয়হীনা, তোর মনে হৃদয় বলতে কিছুই নাই, তুই একটা পাষণ্ড। আমি তখন বললাম যে তুই আমারে পাষণ্ড বলতেছিস কেন? আমি পাষণ্ডের মতো কী করলাম? ও আমারে বলে, একটা মেয়ে তোর এরকমভাবে ভালোবাসছে, প্রতি রাতে তোর কাঁধে এসে মাথা রেখে বাঁশির সুর শুনতো, তোকে এত ভালোবাসলো, অথচ মেয়েটাকে তুই এরকম একটা বিপদের মুখে ফেলে দিয়ে চলে আসলি। এটা প্রায় কয়েক মাস পরের ঘটনা আর কি। অ্যান্ড তুই একটাবার মেয়েটার খবর নিলি না, তোর সাথে মেয়েটা প্রেম করছে, ভালোবাসছে। আমি তখন বললাম, আরে বেটা, আমার সাথে প্রেম করছে, ভালোবাসছে, সবই ঠিক আছে, কিন্তু এই মেয়ের পেটে তো অন্য কারো বাচ্চা নিয়ে মেয়েরা আমাকে ভালোবাসছে। তাহলে তোর কি মনে হয় যে আমি এই মেয়েকে বিয়ে করতে পারি? ও তখন আমাকে বলে, আলবাত তুই মেয়েকে বিয়ে করতে পারিস, ওর পেটে অন্য কারো বাচ্চা, এটা তো আর ইচ্ছে করে মেয়েটা নেয়, জোর করে ওই ছেলে হয়তো ওকে জোর করে দর্শন করছে এবং সেখান থেকে ওর পেটে বাচ্চা আসছে, এটার জন্য তার মেয়েটা দায়ী না। আমি বললাম, তুই যাই বলিস, আমার পক্ষ থেকে এই মেয়েকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না, আমি ওর বিয়ে করতে পারবো না। অ্যান্ড ও আমাকে তখন হাবিব আমাকে বোঝানোর পরে আমি তখন মাঝে মাঝে চিন্তা করি। এরকম করে চিন্তা করতে 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 ওর প্রতি আমার আবারও টান বেড়ে যায়। দীর্ঘ 4 মাস পরে আমার তখন ওর প্রতি এতটাই খারাপ লাগে যে আমি ওকে ছাড়া থাকতে পারতেছি না। বরিশাল শহরে যতই মেয়ে দেখি, কিন্তু আমি কেন জানি মনিকে ভুলতে পারি না। মনির চেহারার মধ্যে এক অন্যরকম মায়া ছিল। ও যদিও কৃষ্ণবরণ ছিল, কালো ছিল, কিন্তু চেহারা এত সুন্দর ছিল যে কেউ ওর চেহারা দেখলে পাগল হয়ে যাবে। চেহারার ভিতরে অনেক মায়া ভালোবাসা ছিল। পরে একটা পর্যায়ে খুব খারাপ লাগলো। লাগার প্রায় 4 মাস পরে আমি তখন আমার নানু বাড়িতে মনির খোঁজ নেওয়ার জন্য গিয়েছিলাম অনেক পরে, এবং খোঁজ নেওয়ার জন্য গেলাম পরে আমি তখন ওখানে জানতে পারলাম যে মনির বিয়ে হয়ে গেছে। তবে এটা ওই মেম্বারের ছেলে বা চেয়ারম্যানের ছেলের সাথে না, মনির বিয়ে হয়েছে ওই এলাকারই একজন কৃষকের সাথে। মানে আমার নানু বাড়ির এক কৃষকের সাথে ওই লোকে আগে বিয়ে করছে, তার বউ মারা গেছে, তার 3টা সন্তান আছে। বিশেষ করে 3টা সন্তান দেখাশোনা করার জন্য মনিকে নিয়ে গেছে, এবং মনির পেটে যে অনাগত সন্তান ছিল এটা নাকি মনির মা কেমনে কী খাওয়াইয়া, আনারস কী খাওয়াইয়া নাকি নষ্ট করে ফেলছে। এবং যখন গিয়ে আমি মনিকে পাইলাম না, ওর বিয়ে হয়ে গেল এটা জানতে পারলাম, তখন আমার মনের ভিতরে আরও বেশি কষ্ট বাসা বাঁধলো। তখন আরও খারাপ লাগতেছে যে এটা কী ধরনের কথা, যে এত ভালোবাসলাম, এত ভালো যারে বাসলাম, ওর বিয়ে হয়ে গেল, অল্পের জন্য আমাকে হারালাম। তখন আমার কোনো কিছুই ভালো লাগে না, এবং কেন জানি মন মানসিকতা সবই খারাপ হয়ে গেল, পাগল হয়ে গেলাম। এবং আমার নানা ভাইয়ের যে মুরগির খামার বা যত খামার ছিল সব খামার বন্ধ করে দেওয়া হয়েছে। সবাই আমার নানা ভাইকে দোষারোপ করছে। আমার নানা ভাই নাকি আমাকে পালিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করছে, আমাকে নানা ইচ্ছে করে পালিয়ে দিছে। এই জন্য নানার সাথে আমাদের এলাকার কোনো নানা বাড়ির এলাকার কোনো মানুষের নানার সাথে ঠিকমতো কথা বলে না, এবং নানার সাথে সবাই খুব খারাপ ব্যবহার করে। তো তখন বুকের ভিতর খুব খারাপ লাগা কাজ করে দেখা আমি যখন ঠিকমতো কাজকাম করতে পারি না, মাঝে মাঝে বাড়িতে যাই, বাড়িতে গিয়ে মায়ের জড়ায় ধরে ঘুমায়, বাবার সাথে কথাবার্তা বলি, এরাও বিষয়টা বুঝতে পারে। এরকম করে সময়গুলো কাটতে কাটতে কেমন জানি খুব কষ্ট হয়। একটা সময় মারে বললাম যে মা, আমি দেশে থাকবো না, আমি বিদেশে চলে যাব। কারণ অনেকেই তখন বিদেশ যাচ্ছে, অনেক মানুষজন তখন বিদেশ যাচ্ছে বিভিন্ন এলাকার।
তাই মারে বললাম যে মা আমি দেশে থাকবো না, আমার তুমি বিদেশ পাঠাই দাও। মা আমারে বলে বিদেশে পাঠাইতে লক্ষ লক্ষ টাকা লাগে, এত টাকা দিবে কে? বিদেশে যাওয়ার মতো টাকা তোরা দিবে না কেউ। মা তখন টাকা দিতে রাজি হয় না। রাজি না হওয়ার পরে আমি তখন বাড়িতে থেকে আবার সে আগের মতো চুরিদারি শুরু করি, বিভিন্ন চুরিদারি করি, খারাপ কাজ করি, আবার এগুলো শুরু করি। এবার মা তখন বাধ্য হয়ে বাবারে বলে যে একটা কাজ করো, যেহেতু যে যা করতেছে এভাবে তো হতে পারে না। ওই তো আবার আগের লাইনে চলে যাচ্ছে, আবারও আগের লাইনে চলে যাচ্ছে, আবারও খারাপই করতেছে। এখন দরবারে কারবার হবে, তুমি সমাজে মুখ দেখাইবা কেমনে? ওরে বিদেশে পাঠিয়ে দাও। আমার মা আবার বাবাকে বলে, এন্ড বাবা তখন টাকা জোগাড় করতে থাকে। আমাদের ধানি জমি থাকে, তখন ধানি জমি বিক্রি করে এবং বিভিন্ন জায়গা থেকে তখন টাকা টুকা জোগাড় করে আমাকে তখন সৌদি আরবে পাঠাবে। তো প্রথমে এক জায়গায় ভিসার জন্য টাকা দিল, ওইখানে আমার ভিসা হইল না, টাকা মার খেলাম। এরপরে পুনরায় আরেক জায়গায় দিল এবং দ্বিতীয়বার যেখানে দিল সেখানে আমার ভিসা হয়েছে। এবং ভিসা হওয়ার পরে আমি তখন সেই বিষয়ে সৌদি আরবে চলে যাব। তখনও কিন্তু আমার মনির জন্য খুব কষ্ট হচ্ছিল, কারণ আমি মনিকে এতটাই ভালোবাসছি যে ভালোবাসার বর্ণনা আমি দিয়ে শেষ করতে পারবো না। ওর জন্য আমার এতটাই খারাপ লাগতেছে, কিন্তু ওর বিয়ে হয়ে গেছে, অন্য কারো সংসার করতেছে। এটা জানলেও নিজের সহজ সরল বোকা মনটাকে বুঝাইতে পারি না। যাই হোক, একটা সময় সমস্ত মায়া ত্যাগ করে সব ভালোবাসাকে পিছনে ফেলে আমি তখন আরবের দেশ সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিলাম। একটা পর্যায়ে আমি তখন সৌদি আরবে চলে গেলাম এবং সৌদি আরবে আমি যেদিন গেলাম তার 2 থেকে 3 দিন পরে জানতে পারি যে আমি যে সৌদি আরবে আসছি আমার এই ভিসাটা মানে সত্যিকারের ভিসা না, মানে এই ভিসাটা জাল ভিসা। আমি জাল ভিসা আসছি, আমার লেবার কার্ড হবে না। তো লেবার কার্ড হবে না, আমার তখন খুব মন খারাপ হয়ে যায়। যে আমাকে নিয়ে গেছে তার মাধ্যমে জানাই প্রায় 3 মাসের মতো আমি সৌদি আরবে থাকি। 3 মাস সৌদি আরবে থাকার পরে সৌদি আরব থেকে আমাকে পুনরায় আবারও জেল খেটে বাড়িতে আসতে হয়। তো যেই লোককে টাকা দিছিলাম ওই লোক কিন্তু টাকা ফিরেও দেয় নাই, এবং আমার বাবা মা তখন আর আমাকে বিদেশে পাঠাবে না। আমার নসিব খারাপ, ভাগ্য খারাপ, আমি বিদেশে যাইতে পারলাম না। এবার পুনরায় আমি আবারও বরিশাল শহরের দিকে হাঁটতে শুরু করলাম। তো ওইখানে আবারও পুনরায় কাজ করতে গেলাম। এই যে এতগুলো ঘটনা ঘটে যাচ্ছে, এরই মধ্যে আমার কিন্তু মনির সাথে কোনো যোগাযোগ নেই, ওর সাথে কোনো কথাবার্তা নেই। বরিশাল শহরে আর 5 মাসের মতো থাকলাম। থাকার পরে ওইখান থেকে আমি একটা লোকের মাধ্যমে আবার ওমানের লাইন দিলাম। আমার পাসপোর্ট আছে, ওমানের লাইন দিলাম। নিজে টাকা জমাইছি, চাকরি করে টাকা জমাইছি, ওই টাকা দিয়ে ওমানের লাইন দিছি। লাইন দেওয়ার পরে একটা পর্যায়ে ভিসা লাগছে, ভিসা মানে মেডিকেল করে পাঠাইছি, পরে ভিসা লাগছে। আব্বা মানে তখন বললাম যে আমার তো ওমানের ভিসা লাগছে, আমার তোমরা ওমানে পাঠাই দাও। এবার মা ও বাবারে বুঝালো যে ছেলেটার যেহেতু একবার ভাগ্য খারাপ হয়েছে, এবার দ্বিতীয়বার আবার ভাগ্য খারাপের দরকার নেই, তাহলে তোমরা ওমানে পাঠাও। পরে যাইতেও কম টাকা লাগছে, প্রায় 2 লাখ টাকার মতো লাগছে। আমার আব্বা টাকাটা জোগাই দিছে, এবার আমি ওমানে চলে গেছি। কিন্তু ভাই দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এইটা, সৌদি আরব থেকে আমি যখন ওমানে গেলাম এবং ওমানে যাওয়ার পরেও আমি এমন একটা কাজ পাইছি যেই কাজে আমি কাজই করি কিন্তু মগর বেতন পাই না, মানে কোনো বেতন নাই। এক ইন্ডিয়ানের আন্ডারে যাই এবং ওই ইন্ডিয়ান আমাকে ওমানের শহর মাসকারি আমাকে রাখে, ওই আমাকে বিভিন্ন জায়গায় কাজ করায়। মানে ও আমারে না, এরকম ক্যাটারিংয়ের ওর অনেক লোক আছে, 8-10 জন লোক আছে বিভিন্ন জায়গায়। ও তখন আমাদেরকে পাঠায়, আমরা কাজ করি এবং মানে 1 মাস 2 মাসের কন্ট্রাক্টে পাঠায় বিভিন্ন সুপার মার্কেটে, বিভিন্ন মলে, বিভিন্ন ক্লিনিংয়ে, মানে বিভিন্ন জায়গায় পাঠায়। আমরা ওখানে কাজ করি কিন্তু আমাদের বেতনও দেওয়া হয়, ও আমাদেরকে বেতন দেয় না। আমাদের বেতনের টাকা দেয় না, ও আমাকে বেতনের টাকা রেখে দেয়। এভাবে আমি টোটাল 9 মাস ওই জায়গায় কাজ করি ওমানে। কিন্তু 9 মাস কাজ করার পরে বেতন পাইছি মাত্র 2 মাসের। 9 মাস কাজ করে যখন 2 মাসের বেতন পাইছি, আমি চিন্তা করছি যে এই কোম্পানিতে যদি সারা জীবনও কাজ করি কোনো লাভ নাই। মানে 5 মাস কাজ করলে 1 মাসের বেতন দেয়, এমন একটা অবস্থা। এমনি থাকা খাওয়া দিত, মানে থাকা খাওয়ার কোনো কষ্ট দিত না, সব দিত, কিন্তু বেতন দিত না। তাহলে চিন্তা করলাম যদি বেতনই না দেয়, ওমানে আসছি, আরব দেশে আসছি করে টাকার জন্য, সেই টাকাই যদি না দিল তাহলে আর লাভ কি? একটা পর্যায়ে আমি তখন ওইখানে হঠাৎ করে পাকিস্তানি ভাইয়ের সাথে সম্পর্ক হয়। ওর নাম মানে উনি খুব ভালো মানুষ ছিল আর কি, ওনার সাথে পরিচয় হয়। হওয়ার পরে তিনি আমারে বললো একটা কাজ কর, যেহেতু তুই এই লাইনে আসছিস এবং ওই যে ইন্ডিয়ান তো খুব খারাপ, ওই সারা জীবন তোদেরকে কাজে করাইবো কিন্তু কোনো ভবিষ্যৎ নাই। এখানে কাজ করতে পারবি কিন্তু বাড়িতে গেলে ভিক্ষা করে খাওয়া লাগবো। একটা কাজ কর, তুই শিপে ঢুকে যা, আমাকে এটা বলে। আমি তখন বললাম যে শিপে ঢুকবো মানে শিপে কোথায়? আমার বলে শিপে মাছ ধরবি, সারা রাত মাছ ধরবি, সারাদিন ঘুমাবি এবং সেখানে অনেক টাকা, মানে অনেক টাকা পাওয়া যায়। আমি তখন বললাম যে শিপের মধ্যে ঢুকবো, আমি তো এগুলো কখনোই করি না, এগুলো আমি জানি না। পরেও আমাকে বল আমার সাথে কিছু পাকিস্তানি আছে, তারাও এরকম কাজ করে, তাদের সাথে তোর পরিচয় করাই দিব। পরে ওই পাকিস্তানি ভাইগুলোর সাথে আমার পরিচয় করাই দেয়। আমি যখন তাদের সাথে কথাবার্তা বলি, তাদের সাথে কথাবার্তা বলে এবার আমি ওই শিপের কাছে ঢুকে গেলাম। মানে ইন্ডিয়ানের ওই কোম্পানি থেকে পালাই গেছি, একটা মার্কেটে কাজ গেছি, ওইখান থেকে পালাই গেছি। পালাই যখন সাগর পাড়ে চলে গেছি,
তা ইন্ডিয়ান পাকিস্তানি আছে, ওগুলোর সাথে তখন আমি সাগরে ঢুকে যাই, সাগরে গিয়ে মাছ ধরি। তো সাগরে মাছ ধরার পরে বিভিন্ন দেশি মানুষের সাথে আমাদের দেখা হয়। সাগরে গেলে আরব দেশ বা বিভিন্ন দেশের মানুষরা আসে, ইন্ডিয়ানিরা আসে, ওগুলোর সাথে মাছ টাছ ধরে কথাবার্তা হয়। অ্যান্ড এরকম কথাবার্তা হইতে হইতে হঠাৎ করে একটা ইন্ডিয়ান নাগরিকের সাথে, মানে ইন্ডিয়ান আর কি, ও খুব ভালো আর কি, খুব ভালো আমার সাথে কথাবার্তা আচার আচরণ খুবই ভালো, যদিও হিন্দু তবে মানুষ অত্যন্ত ভালো। ওর মাধ্যমে তখন জানতে পারলাম, ও আমারে বললো যে মাত্র 3 লাখ টাকার ভিতরে আমার ইতালি পাঠিয়ে দিতে পারবে। এরকম ওনাকে অনেক লোককে পাঠাইছে। এখানে অনেকেই বলতেছে যে আমি কিন্তু এখানে আবার শিপে এখানেও আমি প্রায় 7-8 মাসের মতো কাজ করতেছি, শিপে মাছ ধরতেছি, বিভিন্ন দরিয়া যাচ্ছি, ওইখান থেকে মাছ ধরতেছি। তো ওই 7-8 মাসেও কিন্তু আমি অনেক টাকা ইনকাম করতেছি, মাসে প্রায় 70-80 হাজার টাকার মতো ইনকাম করি। শিপে মাছ ধরলে কিন্তু প্রচুর টাকা পাওয়া যায়, অনেক টাকা পাই এবং মাছও পাই, ভরপুর মাছ পাই। তো এরকম কাজ করতে করতে নিজের কাছে অনেকগুলো টাকা জমা হয়ে গেল এবং তখনও আমারে বললো ইতালিতে নিয়ে যাবে। তখন চিন্তা করলাম, আরে ইতালি যেতে বলে তো ভালোই, ইতালিতে অনেক লোকেরাই আছে এবং যারা আছে তারা অনেক ভালো। ও বলে ইরান হয়ে কোন দেশ হইয়া আমাদেরকে ও ইয়েতে নিয়ে যাবে, আপনি লিবিয়া নিয়ে যাবে এবং লিবিয়া থেকে আমাদেরকে ডিরেক্টলি পাঠিয়ে দিবে হচ্ছে আপনার ইতালিতে, লিবিয়ার থেকে ইতালি পাঠাবে। এমন করে ওর সাথে কন্ট্রাক্ট হলো 3 লাখ টাকা কন্ট্রাক্ট। তাই 3 লাখ টাকা কন্ট্রাক্ট, ওরা 3 লাখ টাকা দিব। বাড়িতে জানাইলাম, বাড়িতে জানানোর পরে আমার বড় ভাই ছিল আর কি, মানে আমার ছোটো যে ভাইটা, ওই তখন মোটামুটি ভালো অবস্থানের মধ্যে আছে। ও মোবাইল টোবাইল ঠিকঠাক করে, মোবাইল ফোন প্যাক্সের দোকান দিছে। ও তখন আমাকে ডিরেক্টলি মানা করলো যে ভাই এটা দরকার নাই, এরকমভাবে অনেক মানুষ গিয়া মারা যায় সাগর পারে, আপনি যাইয়েন না, আপনার দরকার নেই, আপনি যাইয়েন না, এবং গেলে এটা খারাপ হবে, এটা ভালো হবে না। ছোটো ভাই মানা করলো, কিন্তু মানা করার পরও আমার কাছে মনে হলো দূর, ও মানা করছে, আমি এটা করবোই করবো, এটা আমি বন্ধ করব না। কারণ এটা যদি আমি বন্ধ করি তাহলে তো আমার ড্রিম পূরণ হবে না। আর ইতালিতে যাইতে বললে অনেক ভালো অনেক লোকজন গেছে এবং আমি আরও জানতে পারছি আমাদের বাঙালি অনেক লোকজনকেও নিয়ে গেছে, এভাবে নিয়ে গেছে, বোটে করে শিপে করে নিয়ে গেছে, ওর অনেক ভালো, এটা জানতে পারছি। জানতে পারার পরে ওর সাথে কথাবার্তা বলে টাকা জমা টমা দিয়ে দিলাম যে আল্লাহ কপালে ভাগ্যে যা রাখছে তাই হবে, আমি ইতালিতে যাব, অন্তত একবার ইতালি ঘুরে আসব। এরকম করে আমরা রওনা দিব হচ্ছে শুক্রবার রাতের বেলায় রওনা দিব, শুক্রবার রাতে। তো বৃহস্পতিবারে কাজটা শেষ করে শুক্রবারে মার্কেটে গেলাম। আমাদের এখানে একটা মার্কেট আছে, লুলু মার্কেট বলে একটা মার্কেট, সে মার্কেটে গেলাম, কিছু শপিং টপিং করবো, কেনাকাটা করব। কারণ শুক্রবারে রাতের বেলায় যে উঠবো আর কিন্তু আসবো না, সাগরে যাব, এখান থেকে আমরা শিপ পাল্টাইয়া অন্য শিপে ইরানে চলে যাব, ইরান থেকে আমরা ডিরেক্টলি চলে যাব হচ্ছে আপনার লিবিয়া থেকে ইতালি। তো চিন্তা করলাম যে এখান থেকে কিছু কেনাকাটা করবো। আজকে অনেক দিন পরে কেনাকাটা করতে গিয়া ভাই আমি হঠাৎ করে ওই জায়গায় কেনাকাটা করতেছি লুলু মার্কেটে, হঠাৎ করে দেখলাম একটা আরবি মহিলার সাথে আমার ভালোবাসার মানুষ, সেই আমার মনি। হঠাৎ করে মনিরে দেখার পরে আমার মনে হয় জায়গায় আইস হয়ে গেছে, মানে বরফ হয়ে গেছে, কিরে মনি এখানে। ও তখন আমার দিকে তাকায়, আমি তখন ওর দিকে তাকাই, কিন্তু কথা বলার সাহস পায় না, কারণ আরবি মহিলাটা ওর সাথে আছে, মহিলাটার সাথে হাঁটতেছে, বোরকা পরে আছে, কিন্তু মুখটা খোলা, দেখলাম যে ও। আমি চিন্তা করতেছি কথা বলবো, আবার ভাবতেছি কথা বলতে গেলে এই আরব দেশে কিন্তু সচরাচর কারোর সাথে ডিরেক্টলি কথা বলা যায় না, বিশেষ করে কোনো মহিলার সাথে। এখন কথা বলতে গেলে যদি ওর সাথে যে মহিলা আছে, ওই মহিলা যদি আমাকে জিজ্ঞেস করে আমি কে, তো একটা ঝামেলায় পড়ে যাবে। ও তখন আমার দিকে একদম অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, আমিও ওর দিকে তাকিয়ে আছি। মানে আমারও ভীষণ কষ্ট হচ্ছে, ওরও অনেক কষ্ট হচ্ছে, দুজনেরই অনেক কষ্ট লাগতেছে। এরকম করতে করতে আমি হঠাৎ করে পাকিস্তানি বললাম, আমার ওই ড্রাইভার ছিল পাকিস্তানি, যারা নিয়ে গেছিলাম মার্কেটে, ওরে আমি তখন পাকিস্তানি ভাষায় বললাম যে দোস্ত এই ঘটনা। আমার বলে ঠিক আছে তুই কঠিনভাবে পাহারা দিয়ে কই যায় আমরা তাদেরকে ফলো করবো। তা আমি ওরে পাহারা দিতে তোর পিছন হাঁটতেছি মার্কেটে, ও এইটা ওইটা অনেক কিছু কিনলো, অনেক কেনাকাটা করার পর ওর তখন বেরিয়ে আসলো, এসে গাড়ির মধ্যে ও মাল ঢুকাইতে আসে, গাড়ির মধ্যে মাল ঢুকেছে, আমি তখন পিছনে দাঁড়াই আছি। এবার একটা দামি একটা আরবির গাড়িতে ও উঠছে, ওই মহিলাও আছে এবং গাড়ির মধ্যে একটা পুরুষও আছে, ও তখন ওই গাড়িতে উঠছে। উঠার পরে আমি তখন ওই পাকিস্তানিরে বললাম যে গাড়িতে উঠছে, এবার পাকিস্তানি ওই গাড়িরে ফলো করতেছে, গাড়িরে ফলো করতে করতে মাস্কাট শহর থেকে মোটামুটি একটু দূরে এক জায়গায় ওকে নিয়ে গেছে। নিয়ে গিয়ে একটা বাড়ির ভিতরে ঢুকলো, আমরা পিছন থেকে ফলো করলাম, ওই বাড়িতে ঢুকছে। তো দেশে যেরকম একটা মানুষের বাড়িতে আপনি ডিরেক্টলি যেতে পারেন, কলিং বেল টিপে বাড়ির ভিতরে ঢুকতে পারেন, কথাবার্তা বলতে পারেন, কিন্তু আরব দেশগুলোতে ততটা সহজ না, কোনো বাড়িতে গিয়ে ডিরেক্টলি কথা বলা যায় না, কোনো কিছু করা যায় না। এরকম করে ফলো করতেছি, বাট কথা বলার কোনো সুযোগ পাচ্ছি না। আমি কিন্তু আর গেলাম না ওই শিপে, আমি যে টাকাও জমা দিই না, আমি আর যাইও নাই, ওরা চলে গেছে, মানে অনেকেই আমার সাথে ছিল, তারা অনেকেই চলে গেছে।
আমার তখন কাজই একটা ওই বাড়িতে পাহারা দেওয়া। তো বাড়ির ভিতরে খেজুর গাছ আছে, মানে খেজুর গাছ। একদিন দেখলাম একটা লোকে খেজুর গাছে কাজ করতেছে, খেজুর গাছ কাটতেছে। লোকটা বেরোয়ার পরে দেখলাম বাঙালি ফোনে কথা বলে। ডাক দিলাম যে ভাই এই ঘটনা, ভাই এই বাড়ির ভিতরে যে ঢুকলেন কোনো কাজের মেয়ে পাইছেন বা কোনো মহিলা টহিলা দেখছেন? ওরা আমার বলে না রে ভাই, 2টা খেজুর গাছ আছে কাইটে আসছি, আরবি টাকা দিছে, তা আমি তো কোনো মেয়ের বা কোনো মহিলার দেখি নাই। আমি তখন বললাম রে ভাই দেখেন এই ঘটনা, আমার বউ, আমি আর মিথ্যা বলছি যে আমার বউ, আমি হঠাৎ করে দেখতেছি এই বাড়ির ভিতরে আমার বউ। পরে আমার বলে মনে হয় আরবি আনছে বা এরকম কিছু। আমি বললাম দেখ তুই যদি আমার সাথে একটু কথা বলাই দিস আমার খুব উপকার হবে। পরে বলে আমি তো কথা বলাইতে পারবো না, তবে এই বাড়িতে এক ইন্ডিয়ান ড্রাইভার আছে, এই বাড়িতে একটা ইন্ডিয়ান ড্রাইভার আছে, ও মাঝে মাঝে আসে আর বিভিন্ন জায়গায় ওদের পরিবারের বা অনেকের বাড়িতেও কাজ করে। তা ইন্ডিয়ান ড্রাইভারের নাম্বারটা আমার কাছে যে আছে, যে ড্রাইভারে আমার কাজ দিচ্ছে আর কি, মানে খেজুরি গাছগুলো কাটার জন্য, তো ইন্ডিয়ান ড্রাইভারের নাম্বারটা নিয়ে যা। পরে আমার বাঙালি ভাই ইন্ডিয়ানের ড্রাইভারের নাম্বারটা দিল। আমি ইন্ডিয়ান ড্রাইভারে কল দিয়ে বললাম যে দেখ আমি এই জায়গায় আছি, তোর সাথে আমি একটু দেখা করবো। তো জায়গায় আসি, পরে ও এখানে আসছে। আসার পর আমি ওর জড়ায় ধরে কান্না করা শুরু করছি যে দেখ ভাই, আবার আমার যে মাছ ধরতাম ওইখানে আমার আরেক ইন্ডিয়ান ভাই আছে, ওই ইন্ডিয়ান ভাইরে দিয়ে আবার এরে কথা বলাই দিছি, মানে ওর সাথে কথা বলাই দিছি। ওই আবার ওর দেশি হিসাবে বুঝিয়ে দিছে যে বাঙালি ভাইটা কী করে, তুই ওর কথাটা শুনিস। পরে আসার পর ওর হোটেলে ঢুকে অনেক খাওয়াইলাম, খাওয়াই বললাম যে দোস্ত এই ঘটনা তোর বাড়ির ভিতরে যে মেয়ে আছেন কিন্তু আমার বউ। পরে বলে তোর নাম কি? আমি বললাম আমার নাম মিজান। বলে মেয়েরে মিজান বলে তোর চিনবো তো? আমি বললাম হ্যাঁ চিনবো। বলা আসলে আমি বাড়ির ভিতরে যাইতে আসছি, আমি গিয়ে তোর সাথে কথা বলাই দিব যদি সুযোগ পাই। আমার আরবি অনেক খারাপ, তো হয়তো সুযোগ পাইতেও পারি না, নাও পাইতে পারি, যদি সুযোগ পাই তাহলে তোর সাথে কথা বলাই দিব। আমি ঠিক আছে ভাইটা আমার সাথে কথা বলাই দিস। পরে ও ভিতরে গেছে, গিয়া প্রায় ঘন্টাখানিক পর আমার নাম্বারে কল দিছে। কল দিয়ে বলছি ইয়া মিজান? আমি বললাম যে হ্যাঁ। বলছে বাতকার, মানে ওর কাছে দিল। ওরে ফোনটা দেওয়ার পর তখন চিৎকার করে কান্না শুরু করছে, মানে মুখে হাত দিয়া চিৎকার করে কাঁদতেছে। আমি বললাম মুনি কাঁদতেছো কেন, তুমি এখানে কেন? পরে বলতেছে তুমি আমার এখান থেকে নিয়ে যাও, আমি জাহান্নামে আছি, আমারে বাঁচাও। তুমি এই জায়গায় কেন? আমার বলো তোমার সাথে আমি কী করে কথা বলতে পারবো, কীভাবে কথা বলবো? আমি বললাম তুই ইন্ডিয়ানই দিতে, আমি ইন্ডিয়ানের সাথে কথা বলি। পরে ইন্ডিয়ানের কাছে মোবাইল দিল, আমি ওর কাছে কান্নাকাটি করে বলতেছে ভাইরে দেখ আমার সাথে আমার একটু কথা বলাই দিই। পরে বল আচ্ছা ঠিক আছে, বিকেলবেলা লুলু মার্কেটে থাকিস, আমি ওরে নিয়ে যাবো, লুলুতে মার্কেট করতে যাবো, ম্যাডামের জিনিসপত্র লাগবো, ওইখানে গেলে তোর সাথে দেখা করে দেবো, তুই লুলু মার্কেটে থাকিস। আমি তখন ভাই লুলু মার্কেটে গিয়ে দাঁড়ায় আছি বিকেলবেলা। ও তখন এরিনিয়া মানে মনিরিনিয়া মার্কেটে গেছে। মার্কেটে গিয়ে আমার কল দিয়ে বলতেছে মিজান নিয়ে আসছি। এই কথা বলার পরে তখন ও আসছে আমার সাথে। এই প্রথম ওর দেখা ওই লুলু মার্কেটে অনেক মানুষের সামনে দৌড়ে আমার জড়ায় ধরে কান্না চিৎকার শুরু করছে। তো ওই পাকিস্তানি মানে ইন্ডিয়ান ড্রাইভারটা বলতেছে কান্না করিস না, এটা খারাপ, মানুষ খারাপ বলবে, কান্না করিস না, তোরা এমনি কথা বল। পরে আমি জিজ্ঞেস করলাম যে তুমি এই জায়গায় কেমনে আসলে, এই জায়গায় আসার কীভাবে কি? ও তখন আমাকে বললো যে ওর যে জায়গায় মানে ওর বিয়ে, মানে যেখানে বিয়ে দিছে ওই মানুষটা, ওর 3টা সন্তান আছে, 3টা সন্তানের দেখাশোনা করার জন্য মানে ওরে ওইখানে বিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এরপরে ও আর সন্তান নিতে পারে না। মানে ও সন্তান নিলে বেটার সন্তান নষ্ট করে ফেলে। বেটার কথা হচ্ছে মনির পেট থেকে কোনো সন্তানও নেবে না, এবং ওনার যে 3টা সন্তান আছে ওই 3টা সন্তান যদি বড় হয়, 3টা সন্তানকে বড় করার জন্য এই লোক মানে মনিরে রাখছে। এবং 3টা সন্তান যখন মোটামুটি বড় হয়েছে, এই লোক নাকি মনির গায়ে হাত তুলতে শুরু করছে, মনির অত্যাচার করা শুরু করছে, মারা শুরু করছে। একটা পর্যায়ে মনি ওই লোকের সংসার ছেড়ে চলে আসছে। আসার পরে আমার নানু বাড়ির কোন লোকের সহযোগিতায় কেমনে এই বিষা পায়, এবং ও তখন মানে খাদ্দামার বিষয়, হাউসমেট যেটাকে বলে, কাজের মেয়ের বিষয়ও তখন এই ওমানে ওই আরবির ভাষায় আছে। কিন্তু আমাকে বলতেছে আমি আরবির ভাষায় শান্তি নেই, আরবি আমার সাথে প্রতি রাতে খারাপ কাজ করে, আমার ঘরের দরজা এসে ধাক্কা, আমি দরজা না খুললে দরজা লাইতে আর দরজা ভেঙে ফেলার মতো অবস্থা, এবং দরজা খুললে আমার ভিতরে আমার সাথে এই ধরনের কাজ করে। তখন আমার খুবই খারাপ লাগতেছে, এবং ওর দিকে তাকে আমার তখন কলিজাটা ভেঙে গেছে। আমি তখন বললাম যে মনি আমি এখন কি করব? ও আমারে বললাম আমি আর এখান থেকে যাবো না, তুমি আমারে নিয়ে যাও। আমি বললাম যেতে এখান থেকে আমি তোর কই নিয়ে যাবো, কীভাবে নিয়ে যাবো? ও বলে যে তুমি আমারে নিয়ে যাও, তুমি কই নিয়ে যাবা, কোথায় নিয়ে যাবে এটা তুমি জানো, এটা আমি জানি না, আমি আরবির বাসায় ফিরে যাব না, ও আমার সাথে এই ধরনের খারাপ কাজ করে। তাহলে ইন্ডিয়ানে বললাম যে ইন্ডিয়ানে তো পাহাড়া দিতেছে, আমি তো ইন্ডিয়া পালাইতে পারি না। ইন্ডিয়ানে বললাম যে আমি ওরে নিয়ে যাবো এমনি। ইন্ডিয়ানে আমার বলে যে না তুই নিয়ে যেতে পারবি না, তুই যদি এখন ওরে নিয়ে যাস তাহলে আমি ফাইসে যাবো, আমি আরবির কাছে গিয়ে কী বলবো, দেখা যায় আমার চাকরিও থাকবো না, আরবি আমার ছেলে ঢুকিয়ে দিব। যদি নিয়ে যাইতে হয় তাহলে একটা কাজ করো, তো রাতের বেলা একাই ঘুমায়, কোনদিন রাতের বেলা গেট খুলে বাড়িয়ে তোর সাথে চলে যাবে, সমস্যা কি? আমি বললাম ওর কাছে তো মোবাইলও না, আরবি এত চালাকে করে মোবাইলও দেয় না। ও যখন বাড়িতে কথা বলতে বলে তখন ডিরেক্টলি আরবি তারা মোবাইল দিয়ে বাড়িতে কল দেয়।
কল দিয়ে ডাইরেক্টলি তার মোবাইল দিয়ে কথা বলাই দেয় যে তার কোনো কাছে কোনো মোবাইল ফোনও নেই, মানে এমন একটা অবস্থার মধ্যে আটকায় রাখে। পরে আমি বললাম যে মনি, তুমি তো ঘর দুয়ার সব কিছু চিনো, কীভাবে বের হইতে পারো? ও বলে পারবো। আর আমি সারা রাত আরবির বাসার সামনে দাঁড়ায় থাকবো, তুমি যেমনি পারো বের হইয়া গেট খুলে আমার কাছে চলে আসবো। ও বলে আমি আসতে পারবো, কারণ রাতের বেলায় তো গেট আমিও বন্ধ করি, মানে বড় যে গেটটা আছে মেন গেট, ওটা তো আমিও বন্ধ করি, ড্রাইভার তো আর এই বাসায় থাকে না, তো আমি গেট বন্ধ করার সময় তোমার সাথে চলে যাব। আমি বললাম যে ঠিক আছে, তুমি গেট বন্ধ করার সময় আমার সাথে চলে আসো। এই কথা বলার পরে আমি তখন একইভাবে আরবির বাসার সামনে দাঁড়াই আছি, ও আসবে, ও আসলে আমি ওর নিয়ে পালায়ে যাব। এমন করে ও তখন হঠাৎ করে রাত্র 11টার দিকে বেরিয়ে গেছে। বেরোবো, মোবাইল নেই ওর কাছে, মোবাইল আমার কাছে তো মোবাইলে আছে। বের হওয়ার পর আমি ওরা দেখছি যে বের হয়েছে আলোতে, যাই ওরা ধরছি, ধরে ওখান থেকে আমরা একটা ট্যাক্সি ব্যবস্থা করে, আমি তখন যেখানে থাকতাম আমার ওই জায়গাটার নাম ছিল আল হিল। আল হিল ওই জায়গার ভিতরে আমি তখন মুনির নিয়ে চলে আসি। আল হিলে আসার পরে আমি তখন ওর নিয়ে, আমি যে ঘরে থাকতাম ওইখানে, মানে এটা খুব মানে লোকাল এরিয়ার মতো সবাই মানে থাকতে পারে আর কি, ওইখানে আমি তখন মুনির নিয়ে থাকতে শুরু করছি। এখানে প্রায় সপ্তাহখানেক থাকতেছি। আরবি তো খোঁজাখুঁজি করছে, অনেক খোঁজাখুঁজি করছে, পরে আরবি পাসপোর্ট ব্লকে দিয়ে দিছে, ওরে যেহেতু আর পায় না। অ্যান্ড আমি তখন মনির বললাম যে মনি, আমি এখন তোমার নিয়ে কী করব, কোথায় যাব? আমি তো এমনি এমনি রওনা দিছি, আমি তো ইতালি চলে যাব। আমার বলে তুমি যদি ইতালি যাও তাহলে আমারও নিয়ে যাও, আমিও তোমার সাথে চলে যাব। আমি বললাম যে এটা কী ধরনের কথা, আমি তোরে কীভাবে নিয়ে যাব, আমি তোমার কীভাবে নিব, এটা তো হতে পারে না। আমার বলে প্লিজ তুমি যদি যাও ইতালি তাহলে আমারও নিয়ে যাও, আমার দেশে পাঠাইও না, আমার দেশে তো কেউ নাই, আমার মা আছে, মাও না থাকার মতো, আর আরবির বাসায় তো আমি ফিরে যেতে পারবো না, আর আমাকে তুমি সাথে করে নিয়ে যাও, তুমি যেখানে যাও আমাকে নিয়ে যাও। আমি তখন বললাম যে এটা কী ধরনের কথা, তোকে নিয়ে যেতে পারবো? পরে ইন্ডিয়ান ভাইটার সাথে কথা বললাম যে দেখি এই ঘটনা, আমার বউকে কি নিয়ে যাওয়া যাবে? আমার বউ পরে বলে যে দেখ, ছেলেদের মতো কাপড় চোপড় পরায়া কোনোভাবে নিতে পারোস কিনা দেখ, সমস্যা নেই, এরকম তো অনেক মহিলারাই যায়, অনেক মেয়েরাই যায়, যাইতে পারবি, সমস্যা নাই, তা তুই সাথে করে নিয়ে যেতে বলে নিয়ে যা, আমার কোনো সমস্যা নেই। এখন যেহেতু মনীষও যাবে তাহলে তো টাকা আরও দিতে হবে, 6 লাখ টাকা দিতে হবে। আমার কাছে কিন্তু টাকা আছে, মোটামুটি ভালো টাকাই আছে। তাহলে আমি ভাবলাম যে ঠিক আছে, আবার মনিও কয়েকদিন কাজ টাজ করছে, তো কয়েক মাস বেতনে যখন পাইছে ওর কাছেও টাকা আছে। দুইজনে মিলে তখন 6 লাখ টাকা ওর হাতে দিলাম, দালালটার হাতে দিলাম, ও আমাকে পাঠিয়ে দিব। তার 3 দিন পরে তখন গেম দিল, মানে গেম দিল আর কি, গেমে আমাদেরকে তখন ওই আরব সাগর দিয়া আমাদেরকে পাঠিয়ে দিল। কোন কোন জায়গায় নিয়ে গেল জানি না, প্রায় অনেক 1 দিন না 2 দিন পরে আমাদেরকে তখন শিপ থেকে নামাইলো, জাহাজ থেকে নামাইলো, এক ঘরের ভিতরে রাখলাম। আমি এবার মনিরের শার্ট প্যান্ট পরাইয়া, মানে উপর দিয়া পাঞ্জাবি গায়ে দিয়াইয়া, মানে খুবভাবে রাখছি যাতে ও যে মেয়ে এটা যাতে বোঝা না যায়। মানে ধরুন আপনি যে পাঞ্জাবিগুলো আছে না, লম্বা পাঞ্জাবি, ওই পাঞ্জাবি পরাইয়া মানে ওড়না টোনা দিয়ে ঠিকমতো ঢাইকা রাখছি যে মেয়ে এটা বোঝা যায় না। তো আমরা একসাথে প্রায় 19 জনের মতো ওই গেমে যাচ্ছিলাম, 19 জন। তো ইরানে প্রথমে মনে হয় আমাদেরকে নিয়ে যায়, প্রথমে কোন জায়গায় নিয়ে যায় জানি না, ওখান থেকে ইরানে নিয়ে যায়, এবং ইরান থেকে তখন আমাদেরকে 2 দিন পরে লিবিয়াতে নিয়ে যায়। তো লিবিয়াতে নিয়ে ওইখানে এক জায়গায় আমাদেরকে রাখে, ওইখানে কিছু বাঙালি ভাই যাদের বাড়ি সিলেটে, 2টা সিলেটি ভাই আছে, আবার চিটংয়ের আছে, ওরা ধরে ওইখানে রাখে। তো ওদের ওখানে রাখার পরে ওই একটা সিলেটি ভাই আমাদের তখন জিজ্ঞেস করি এটা তোর কী হয়, ও তো খুব বেশি কথা বলার, নিচের দিকে তাকায় থাকে। আমি তখন ওই সিলেটি ভাইটার কাছে বলি যে দেখ এটা আমার বউ, এমনি এমনি ওরা নিয়ে রওনা দিছি। এতক্ষণ পর্যন্ত কিন্তু কেউ বুঝতে পারে নাই যে ও মেয়ে, বা এটা কিন্তু বুঝতে পারে না, ভাবছে পর্দা করে বা ইসলামিক মানুষ, আরব দেশের কোনো মানুষ হবে এটা মনে করছে, তা যার জন্য এটা ভাবছে। কিন্তু যখনও বুঝে গেছে যেটা মেয়ে, ও তখন গিয়ে ভিতরে বলে দিছে। ভিতরে বলে দেওয়ার পরে আমারে আর মনিরা আটকে রেখে বাকি সবারই ছেড়ে দিছে। বাকি সবগুলো এটা ছাড়িয়ে দিছে না অন্য কোথাও নিয়ে গেছে আমি জানি না, বাট আমাদের দুজনকে আলাদা করে ফেলছে। আলাদা করার পরে কিছু মানে ওখানকার কিছু দালাল টাইপের ওরা আসলো, এসে বললো যে এটা কেড়ে, এমন আমার বউ। তো যেহেতু আমি আমার বউ নিয়ে এই মুহূর্তে আসি, বা যাই হোক আমি আমার বউর সম্বন্ধে খারাপ কিছু বলতে চাই না। তো কী হয়েছে শুধু আমি জানি আর আমার আল্লাহ জানে, আমি এটা আসলে বলে বুঝাতে পারবো না, মানে বলা সম্ভব না আর কি। ওরা একটা রুমে নিয়ে গেছে, আমার একটা রুমের ভিতরে আটকায় রাখছে টানা 3 দিনের মতো। 3 দিন আমি ওর চেহারাও দেখি নাই। 3 দিন পরে যখন আমার কাছে ওরে নিয়ে গেছে, আমি ওর মুখের দিকে তাকায়া, ওর শরীরের দিকে তাকিয়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না, আমি চিৎকার করে কাঁদতেছি। 3 দিন আমার বউর উপরে যেই পরিমাণে নির্যাতন হয়েছে, যে অবিচার হয়েছে, এটা আসলে মানে বলার মতো না। আমি জ্বরে ধরে চিৎকার করে কাঁদতেছি, মনে এটা কী হইলো, এটা কী হইলো, আমি তোমারে বলছি তুমি আইসো না, আমি তোমার বারবার বলছি এটা অনিশ্চিত জীবন, আমি যাইতেছি যাই ভালো, কিন্তু তুমি যাইও না। আমার বলে আমি কি করব, আল্লাহ তোমার এমন এক সময় আমার সাথে মিলিয়ে দিল, আমার তো ইচ্ছারা কোনো কিছু করার নাই। ধরে জ্বরে ধরে তখন কাঁদতেছি। বাঙালি ভাইগুলো মাঝে মাঝে ওদেরকে বলে রে ভাইরে আমারে কেন আটকাইলি, ও বলে তোকে আটকাই নিয়ে 19 জন যারা ছিল সব বাইরে আটকাইছি, তবে তোদের ভাগ্য বলো যে তোর এদেরকে একটু আলাদা রাখছি যেহেতু তোর সাথে মেয়ে আছে। তা যাই হোক,
বাড়ি থেকে টাকা আন, 10 লাখ করে 20 লাখ, 10 লাখ করে 20 লাখ টাকা আনলে তোদেরকে ছেড়ে দিব। আমি বললাম ভাই 20 লাখ টাকা কই পাবো, আমার পরিবার থেকে তো 20 লাখ টাকা দিবে না। আমি বলে টাকা আন নাইলে মানে ছাড়বো না এখান থেকে। মানে এই শুরু হলো আর কি অত্যাচার। মানে অত্যাচার যে কী লেভেলের অত্যাচার, এই অত্যাচারের বর্ণনা দিয়ে আসলে শেষ করা যাবে না। মানুষ কখনো মানুষের উপরে এইভাবে অত্যাচার করতে পারে এটা আসলে বলে বোঝানো যাবে না। মানে কি নারী কি পুরুষ, মানে কুত্তার মতো বেল ঘটে বেল দিয়ে পিটাইতে শুরু করে, বেল দিয়ে পিটাইতে শুরু করে। বর্বর নির্যাতন, ওই নির্যাতনের কোনো বর্ণনা আমি দিতে পারবো না। এত পরিমাণের খারাপ নির্যাতন পৃথিবীতে আর হতে পারে না। তাই এরকম শুরু করছে, একটা রুমের ভিতরে আটকে রাখছে, প্রায় 9 দিনের মতো আটকে রাখছে। বাড়িতে ফোন দিচ্ছে আব্বারে টাকা দেওয়ার জন্য, আব্বা কোনো টাকা দেয় না। আব্বা বলে আমি 1 টাকাও দিতে পারবো না, তোরে বারবার মানা করছি তুই ইতালিতে যাইস না, তোর ইতালি যাওয়ার কোনো দরকার নাই, তুই ওমানে গেছিস ওমানেই থাক, তুই আমার কথা শুনোস নাই, তুই নিজের ইচ্ছায় রওনা দিছিস, তুই নিজের ইচ্ছা যাবি, তুই কী করবে না করবি এটা আমি জানি না, বাট তুই আমার ছেলে না। আব্বা আমার সন্তান পরিচয়ই দেয় না যে তুই আমার ছেলে না, এরকম করে আমার সাথে কথাবার্তা বলে। মানে খুবই খারাপ ব্যবহার করতেছে। পরিবার থেকে এই যে আমাদেরকে মারতেছে, অত্যাচার করতেছে। আব্বারে বারবার ফোন দেয়, তা আব্বা ফোন কাইটে দেয়, আব্বা ওদের সাথে কথা বলে না। কারণ আব্বার হিসাব হচ্ছে আব্বার 3 ছেলে আছে, আমি মরে গেলে গেছি, আমার জন্য আব্বা অনেক বদনামি হয়েছে, অনেক অপমান হয়েছে, আমার বাবার আর প্রয়োজন নেই। এইভাবে মানে আমাদেরকে এখান থেকে পরে আরেকটা জায়গায় নিয়ে যায়, একটা ঘরের ভিতর আটকে রাখে বাইরে। ওই ঘরের ভিতরে নেই কোনো বাথরুম, মানে মানে পায়খানা প্রস্রাব করার কোনো জায়গা নেই। রুমের মধ্যে আটকে রাখে, জাস্ট জানালা খোলে, দরজা খোলে না। জানালা খুইলা ধরেন আপনার একটা রুটি আর একটু পানি, একটা রুটি একটু পানি, এবং পানি অল্প একটু পানিতে 1/2 লিটার একটা পানির বোতল, পানির বোতলে 1/2 লিটার পানি আর 1টা কি 2টা রুটি, এর বেশি না। এবং প্রতিদিন শুধু সকালবেলা একটা রুটি আর পানি ওইটাই দেওয়া যাবে, আর কিছুই না। আমার আবার আরেকটা সমস্যা ছিল, মানে আমার প্রস্রাব বারবার হইতো, আমি প্রস্রাব রাখতে পারতাম না, আটকায় প্রস্রাব বারবার হইতো। তো প্রস্রাব হইলে ওদেরকে বলতাম, গেট বাড়িয়ে দিতাম, তা গেট খুললে প্রস্রাব করতে গেলেই মারতো। এত প্রস্রাব হয় কেন, মানে মারতো, ঘুষি মারতো, কিল মারতো, থাপ্পড় মারতো। তা মনি আমারে বলতেছে যে এতবার যেহেতু প্রস্রাব হয়, পানি খাওয়ার পরে তো পানির বোতলগুলো খালিই থাকে, তাই বোতলগুলোর মধ্যে তুমি প্রস্রাব করে মুখ মেরে রাখা দাও, এবং যখন একবার প্রস্রাবে যাবা বোতলগুলো নিয়ে যাবা, ওইখানে বোতলগুলো ফলাই দিও। আমি বললাম তাহলে বোতলে প্রস্রাব করলে ওরা মারবে না? বলে না, মারবে কেন, তুমি প্রস্রাব কইরা যাওয়ার সময় বোতলটা বাইরে ফলাই দিও, এতবার প্রস্রাব করতে যাবা, এটা তো ওরা মারবে, অত্যাচার করবে। আমি তখন মনির কথা মতো মাঝে মাঝে প্রস্রাব ধরলে বোতলের মধ্যে প্রস্রাব করতাম। এভাবে প্রায় 14-15 দিনের মতো আমাদেরকে আটকায় রাখে, টাকা টুকা দেয় না, 14-15 দিন আটকায় রাখে। এই 14-15 দিন পরেই হঠাৎ করে একদিন, মানে দুপুরবেলা, ওই যে সিদ্ধ রুটিটা মনে খাচ্ছে, ওই দিন পানি ছিল না, মানে পানি নেই, পানিটা আমি খাইয়ে ফেলছি। ওর হঠাৎ করে খিদা লাগছে বলে পানি, এই সিদ্ধ রুটিটা, মানে ওই সিদ্ধ রুটি বলতে মোটা রুটিটা খাবে, সবুজ বলে আর কি, ওই না খাবে। বললাম পানি নেই, তুমি খাও না। ও বলে আমি খাবো, আমার খিদা লাগছে অনেক। অর্ধেক খাইতাম আর কি, বাকি অর্ধেক রেখে দিতাম। তো এইটাও তখন মুখে দিল। এখন মুখে দেওয়ার পরেই ও তখন হঠাৎ করে ওর গলায় আটকে গেছে। তো সবসময় দরজার পাশে লোক থাকে, দরজা ধাক্কা দিলে দরজা খোলে, কিন্তু ওই দিন ভাই দরজা ধাক্কা দিয়েছে, কেউ দরজা খোলে না। এবং ও তখন হাত পা ছেড়ে দিছে। আমি তখন দরজা ধাক্কা দিয়েছি, ভাই দরজা খুলেন, ওই পারে কে আছেন, দরজা খুলেন। কেউ ভাই দরজা খুলতেছে না। এমন একটা অবস্থা হয়ে গেছে যে মনির অবস্থা খারাপ, হাত পা ছেড়ে দিছে। আমি তখন বাধ্য হয়ে তখন আমি না পারিয়া, তখন আমার যে প্রস্রাব যে ছিল আর কি, আমি তখন এই প্রস্রাবটাই আইনে প্রস্রাবের বোতলের মুখটা খুলে ওর মুখে ঢেলে দিছি। এবং মুখে ঢেলে দেওয়ার পরও তখন মানে গিলা শুরু করছে, এরকম করে গিলতেছে। আলহামদুলিল্লাহ গিলতেও তখন একটু স্বস্তির দিকে আসছে। আসার পর আমি ওকে বুকে জড়ায় ধরে কান্না করতেছি। কিছুক্ষণ পরে, প্রায় আধা ঘন্টা 40 মিনিট পরে, তখন তারা এসে দরজা খুলছে। দরজা খুলে আমার মারি, আমি দরজা লাথি কেন দিলাম, ওদের কাছে খবর গেছে দরজা লাইতে দিচ্ছে, ওরা এখানে ছিল না। আইসা আমার মারতেছে। পরে দেখতেছে যে বোতলের মুখ খোলা প্রস্রাব। পরে আমার বলি কিরে এগুলো কি? ওই ভাইটা বাড়ি চিটংয়ে ছিল। আমি তখন আমার বউরে প্রস্রাব খাওয়াইছি। বলে কে প্রস্রাব খাওয়াইলি কে? এবং আমার বউ মরে যাচ্ছিল, রুটি মুখে দিছে, রুটি তো গলায় আটকে গেছে। পরে বলে তোদেরকে এতদিন আটকে রাখলাম, বেটা টাকা দিস না কেন? আমি তখন বললাম ভাই টাকা পরিবার থেকে না দিলে আমরা কি করবো, তুই আমাদেরকে মাইরা ফেল, আমাদেরকে এখানে আটকে রাখিস না ভাই, যদি পারো আমাদের মাইরা ফেল, আমাদের তো টাকা দিবে না। টাকা কে দিবে আমার বল, টাকা কে দিবে? পরিবার থেকে তো টাকা দিলে না লাভ নাই। পরে আমার বলে তোর বউরে দিয়ে দে, তোর বউরে রাখে দিই, তুই চলে যা। বললাম যে না, যদি পারো আমাকে দুজন এখানে মাইরা ফেল, গুলি করে মাইরা ফেল, নাইলে ওরা রাইখা যাবি কেন?
পরে এই চিটংয়ের ভাইটার মনে তখন মায়া ঢুকে আমারে বলে, দেখ আমরা তো এখানে কাজ করি, আমরা তো এখানকার কেউ না, তোর কিছু টাকা লাগবেই, আমাদেরকে না দিলে অন্তত তোর 3 থেকে 4 লাখ টাকা লাগবে, গেমের টাকাটা দিতে হবে, তুই টোটালি দুজনে 5 লাখ টাকা এনে দে, তোরা গেমের টাকাটা দে। এবার বাধ্য হয়ে মনির আম্মারে ফোন দিছি। মনির আম্মারে ফোন দেওয়ার পরে মনির আম্মা তখন ওনার যে ভিটাটা ছিল আর কি, বাড়ির ভিটা, ওই বাড়ির ভিটাটা উনি বিক্রি করে দেয়। বাড়ির ভিটাটা বিক্রি করে উনি তখন 5 লাখ না 5.5 লাখ টাকার মতো আমাদেরকে দেয় ওই সময়। দিলে পরে এই টাকাটা যখন দেওয়া হয়, দিলে পরে তখন তারা আমাদেরকে আবারও গেমে উঠায়, মানে শিপে উঠায়। একদিন সকালবেলা ভোরে অনেকগুলো মানুষকে একসাথে শিপে উঠায়, এবং সেই শিপে উঠাইলে পরে আলহামদুলিল্লাহ ওই শিপ একটা সময় বাঁচতে বাঁচতে আমাদেরকে ইতালির বর্ডার আইনা দেয়। ইতালির বর্ডার এনে দিলে পরে আমি আর আমার বউ তখন ইতালি বর্ডার থেকে নামি, এবং ওর শারীরিক অবস্থা তখন ভীষণ খারাপ, এতটাই খারাপ ছিল যে ইতালিতে নামার পরে আমি ওরে ওখানকার হসপিটালে ভর্তি করানো লাগে। ওখানকার হসপিটালে ভর্তি করায় ও প্রায় অনেক দিন ধরে হসপিটালে থাকে। হসপিটাল থেকে মোটামুটি ভালো হয়ে তখন আমরা ফিরি। তো ওখানকার যে আনুষঙ্গিক কাজ আছে, মানে শরণার্থীরা থাকার জন্য, এগুলোর জন্য অ্যাপ্লিকেশান করি, সব কিছু ঠিক হয়। মোটামুটি কিছুটা ঠিক হওয়ার কিছুদিন পরেই, মানে মোটামুটি সব ভালো হয়, প্রায় 7-8 মাস পরেই ওর তখন এই পেট ব্যথা ডাক্তারের কাছে নিয়ে যায়। নিয়ে গেলে পরে ডাক্তার তখন ওখান থেকে বলে যে ওর কিডনিতে সমস্যা আছে, কিডনি মানে দুইটাই প্রায় ড্যামেজের পথে, বাদের পথে, কিডনি দুটোটাই ড্যামেজ, তো বাঁচবে না। যাই হোক, ওইখানে সরকারি অনুদানের মাধ্যমে আমি তখন ওর একটা কিডনি ট্রান্সফার করাই, আর একটা কিডনি মোটামুটি একটা ভালো আছে, যেটা একেবারে ড্যামেজ হয়ে গেছে ওটা ট্রান্সফার করাই। তো মোটামুটি তখন সুস্থ। এরপরে ওর আমি একসাথেই আপনার একটা কৃষি কাজ আর কি, যেটা সোজা কথা আমাদের দেশি যে কাজ, এরকম কাজ, আপেল বিভিন্ন ধরনের ফলের বাগানে, তখন ওর সাথে আমি চাকরি করি। দুজনে মিলে চাকরি করতেছি, আলহামদুলিল্লাহ আমাদের ভালো টাকা ইনকাম হইতেছে, দুজনে চাকরি করি। এরকম করতে করতে প্রায় দীর্ঘ 2 বছর পরে আমাদের মোটামুটি কাগজপত্রের একটা ব্যবস্থা হয়, এবং ব্যবস্থা হইলে পরে আমরা তখন শহরের রুমের দিকে চলে যাই, শহরের দিকে যাই, এবং শহরের দিকে গিয়ে আমরা স্বামী স্ত্রী দুজনে তখন একটা চাকরি নিই, একটা রেস্টুরেন্টে চাকরি নিই। সেই রেস্টুরেন্টে চাকরি করি, এবং দীর্ঘ প্রায় 5 বছর পরে ওখানে চাকরি করি, 5 বছর। এবং 5 বছর চাকরি করার পরে স্বামী স্ত্রীর জমানোর টাকা দিয়ে আমরা তখন নতুন করে একটা বিজনেস দাঁড়া করে একটা রেস্টুরেন্ট দিই, ছোটোখাটো একটা রেস্টুরেন্ট দিই। এবং আজও এই রেস্টুরেন্ট আমি আর আমার বউ চালাই, রুমের ভিতরে, রুম শহরে। তো এখন ভালো আছে, কিন্তু মনির ঘরে কোনো সন্তানাদি হয় না, এবং ডাক্তার বলে ওর সন্তানাদি হবে না, ওর জরায়ুতে সমস্যা আছে, বেবি হবে না। তা আমরা এখন মোটামুটি ভালো আছি। আমার বাবা মারা গেছে আজকে অনেক বছর, আমি ইতালিতে ছিলাম, ওই সময় আমাদের কাগজপত্র হয় নাই। আমার বাবাও মারা গেছে, আর মনির আম্মাও মারা গেছে। তো মনিরও বাড়িতে আর কেউ নেই, আমার বাড়িতে আমার মা আছে, মা অনেক অসুস্থ। আমি চাচ্ছিলাম একবার মারে দেখার জন্য যাইতে, কিন্তু মা আমাকে যাইতে মানা করে। কেন মানা করে এটা আমি জানি না। আমি চাচ্ছিলাম মাকে ইতালিতে নিয়ে আসতে, এটাও মাকে বলছিলাম, কিন্তু মা ইতালিতেও আসবে না। তো আমার আম্মার অবস্থা এখন খুবই খারাপ। হয়তো আম্মা যদি আল্লাহ না করুক আমার একটা অঘটন ঘটে যায়, হয়তো আম্মাকে দেখার জন্য যদি কখনো দেশে যাই, আমার অনেক ইচ্ছা আছে আপনার মুখটা একটাবার দেখে আসার জন্য। আমি আপনার ভিডিওগুলো সবসময় শুনি, সব সময়। আমি আর আমার বউ একসাথে আমরা যে রেস্টুরেন্টে চাকরি করি, ওই রেস্টুরেন্টে আমরা আপনার গল্পগুলো শুনি, খুব ভালো লাগে, মানে অত্যন্ত ভালো লাগে। আপনি যখন গল্পগুলো বলেন খুব ভালো লাগে। আমার বউ আপনার খুব পাগল ভক্ত, ওর অনেক ইচ্ছা আছে বাংলাদেশে গিয়ে অন্তত একটাবারের জন্য হলেও আপনার সাথে দেখা করা। আপন ভাই, আমাদের এই স্বামী স্ত্রীর অনেক ঘটনা আছে, যেগুলো আমরা লিবিয়া সহ বিভিন্ন জায়গায় আমরা যেই জিনিসগুলোর সম্মুখীন হয়েছি। যেহেতু আমি আমার বউকে নিয়ে এই মুহূর্তে সংসার করছি, বা আমার বউকে নিয়ে আছি, অনেকগুলো কথা আপনাকে বলেছি, বা সবগুলো কথা আপনি প্রচার কইরেন না, যেহেতু সে আমার এখনও বউ আছে। তো ভাই, অনুরোধ করবো যদি পারেন আপনি কোনো কিছু কেটে চিরে গল্পটা প্রচার করলে ভাল লাগবে। আমরা স্বামী স্ত্রী মিলে ইতালির ওই রুম শহর থেকে আপনার ওই গল্পটা শুনবো। ভালো থাকবেন আপন ভাই, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত বরিশালের ভাই মিজানুর রহমান সহ মনির জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখে শোনার জন্য। বন্ধুগণ, আমি একটা কথাই বিশ্বাস করি যে আপনি যদি মন থেকে কাউকে চান, মন থেকে যদি আপনার কারো উপর চাওয়া থাকে, তবে সেই চাওয়া আল্লাহ কোনো না কোনোভাবে অবশ্যই পূরণ করাই দেয়। তারই জ্বলন্ত প্রমাণ মিজান এবং মনির এ ভালোবাসার গল্প। অনেক বছর পেরিয়ে যাওয়ার পরেও কীভাবে ওই আরব দেশে, মিজান কিন্তু প্রথমে সৌদি আরব, যখন থেকে ফিরে দেন ওমানে যায়, এবং ওমানে যাওয়ার পরে মনির সাথে তার ভাগ্যক্রমে আবারও দেখা হয়। এবং এরপরে ওদের যেই ঘটনা ঘটে, এগুলো আসলে
মানে আমি প্রায় 90% কেটে দিয়েছি। এটা প্রচার করার মতো না, আপনাদেরকে শোনানোর মতো না। এই মনির সাথে যা হয়, মনি যে বেঁচে ইতালি পর্যন্ত পৌঁছাইছে, এটাই ধরেন আল্লাহর কাছে শত কপালের ভাগ্য যে এরকম একটা মেয়ে, মিজান ভাইয়ের ভাষ্য মতে তার আসলে ভিতরে কিছুই নেই। তাকে যেই অবস্থা করা হয়েছে বিভিন্ন দেশের জালালগণ, তো এরপরেও মিজানের দোয়ায়, আল্লাহর দোয়ায় হয়তো মেয়েটা তার মৃত মায়ের দোয়ায় হয়তো সে পৌঁছিয়েছে। যাই হোক, এনারা দুজনে এখন ভালো আছে, সুস্থ আছে। গল্পটা শুধু এই জন্যই প্রচার করছে যে মিজান এবং মনির মতো এরকম অসংখ্য প্রবাসী ভাই বোনেরা আরব দেশ সহ মিডল ইস্টের বিভিন্ন দেশে থাকেন এবং সবার মনে একটা স্বপ্ন জাগে ইউরোপের কোনো একটা দেশে গিয়ে সেটেল হওয়া বা ইউরোপের কোনো একটা দেশে থাকা। তো যদি সঠিক ওয়েতে, ভালো ওয়েতে ভিসা নিয়ে আপনি যেতে পারেন, তো আমি আপনাকে বলবো যে আপনি অবশ্যই যান, আপনাকে ওয়েলকাম। বাট কোনোভাবেই এরকম মিজান এবং মনির মতো ভুল পথে পা দিবেন না। বন্ধুগণ, যদি আপনি মনির সত্যিকারের ঘটনাগুলো শোনেন যে তার ওই লিবিয়াতে কি হয়েছে বা নৌকার মধ্যে, বোটের মধ্যে তার কি হয়েছে, আপনার শরীরের পশম দাঁড়িয়ে যাবে। তো আমি জাস্ট অনুরোধ করব আপনাদেরকে, এইভাবে জীবনের ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দিয়ে কখনো জীবনের স্বপ্ন পূরণ করতে যাবেন না। এটা চরম বোকামি ছাড়া আর কিছুই না। বন্ধুগণ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই গল্প নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে লিখবেন, আমি চেষ্টা করবো রিপ্লাই করার জন্য। আপনাদের ভালো থাকার প্রত্যাশা আজ এখানেই বিদায়। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।